আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন ইবিআই রিভিশন প্রোগ্রামের তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সাথে আছে আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে আমি অপরিচিতা, আমার পথ এবং বিলাসী এই তিনটা গদ্য নিয়ে আলোচনা করব। এই গদ্য অংশের মোট লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, ওভারঅল একটা সারাংশ এবং কি আমরা প্রশ্ন সমাধান করব সৃজনশীল, মানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা যে প্রশ্নগুলো আসে সাধারণত বোর্ডে, এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেন এই তিনটা গল্প আমাদের পুরোপুরি রিভিশন হয়ে যায়। যেহেতু রিভিশন প্রোগ্রাম, আমরা কি মোট সারাংশটা আলোচনা করব এবং কি লাইন বাই লাইন পড়ার চাইতে পুরো টপিক এত 2 বছর আমরা যা পড়েছি সেগুলো আবার কি নিজেরা পুনরায় আয়ত্তে আনার চেষ্টা করব। তো চলো দেরি না করে আমরা অপরিচিতা দিয়ে শুরু করি। অপরিচিতা সম্পর্কে আমরা কতটুকু জানি? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেটার মধ্যে আমরা অনুপম, কল্যাণী, শম্ভুনাথ সেন এরকম কিছু চরিত্র দেখতে পাই। তো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তো আমরা প্রথমেই যা করব লেখক পরিচিতিটা একটু ভালো করে জেনে নিব। লেখক পরিচিতি আমরা পূর্বেও পড়েছি, এত বছর পড়েছি, এখন শুধু কি এই জিনিসটা সম্পর্কে আমাদের মূল যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7ই মে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। আর বাংলা ছিল সেটা কি 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তো তিনি কি এই যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে কি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাদার যে নাম ছিল সেটা হচ্ছে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। তো এই হচ্ছে তার পরিবার সম্পর্কে পরিচয়। আর তার সম্পর্কে যদি আরো বলতে হয়, তিনি হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা বলা হয় তাকে। এছাড়াও 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে তিনি ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার কি আত্মপ্রকাশ ঘটে। তাহলে তার লেখা প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। কত বছর বয়সে লিখেছিলেন? 16 বছর বয়সে। এছাড়াও তিনি কি তার গল্পগুচ্ছে 95টি ছোট গল্প রচিত হয়েছে। এছাড়াও আমি কিছু জিনিস বলি। 1913 সালে তিনি হচ্ছে কি নোবেল পুরস্কার পান, বিশ্বকবি হিসেবে তিনি পরিচিত, তাই না? এছাড়াও কি আর কি রয়েছে তার লেখা? তার উপন্যাসগুলোর মধ্যে যদি আমরা বলি, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, এগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসের নাম। এছাড়া তার সোনার তরী রয়েছে কাব্যগ্রন্থ। আর তার নাটকের মধ্যে যদি আমরা বলি হচ্ছে কি রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, এগুলো হচ্ছে তার রচিত নাটক। আর হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যের, তিনি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য কিন্তু 1913 সালে নোবেল পুরস্কার পান। এটার ইংরেজি অনুবাদের নাম ছিল হচ্ছে সং অফারিংস। আর এটা তিনি এবং কে ডাব্লিউ.বি. ইয়েটস তাকে হচ্ছে এটা প্রকাশে সহায়তা করেছিলেন। ডাব্লিউ.বি. ইয়েটস একজন আইরিশ কবি। যাই হোক, সেটা তোমাদের জরুরি না। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কবে? 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলায় যেটা ছিল 1348-এর 22শে শ্রাবণ। এছাড়া তিনি কিন্তু কি ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিলেন, যদিও তিনি ব্যারিস্টারি পড়া শেষ করতে পারেননি, চলে আসেন। 17 বছর বয়সে তাকে হচ্ছে বিলেতে পাঠানো হয়। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটামুটি একটা ধারণা। এখন আসি রবীন্দ্রনাথ ঠাকুর যে পত্রপত্রিকার সাথে যুক্ত ছিলেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলি, আর পাঠ পরিচিতিটা নিয়ে আলোচনা করি। যেমন ধরো, এই যে প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক যে সবুজ পত্র ছিল, এই সবুজ পত্র পত্রিকায় এই অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়, অর্থাৎ 1914 সালে ইংরেজিতে। অর্থাৎ তিনি যে বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন তার পরবর্তী বছরেই কিন্তু এই অপরিচিতা প্রকাশিত হয়েছিল। তো এই যে এখন আমি পাঠ পরিচিতি অংশটা নিয়ে আলোচনা করব, তোমাদের জন্য পাঠ পরিচিতিটা জানা হচ্ছে অত্যাবশ্যকীয়। কেননা তোমরা যখন এইচএসসি দিবা, তোমাদের বহু নির্বাচনী অংশে পাঠ পরিচিতি থেকে প্রচুর প্রশ্ন আসে। গদ্যতে তো আসেই, পদ্যতে তো আরও বেশি আসে। যাই হোক, তো আমরা একটু পাঠ পরিচিতিটাতে কিছু বিষয় আছে যেগুলো তোমার গদ্যের বাইরে পাঠ পরিচিতিতে দেওয়া থাকে, সেই জিনিসগুলো একদম ভালো করে পড়ে রাখতে হবে। আমি পড়ার সাথে সাথে তোমাদের দেখিয়ে দেবো। দেখো,
অপরিচিত গল্পে অপরিচিত বিশেষণের আড়ালে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে। কেমন নারীর কাহিনী? বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারী। তাহলে কল্যাণী কেমন ব্যক্তিত্বের অধিকারী নারী ছিলেন প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু তোমার এই যে বলিষ্ঠ উত্তর হবে। তো এইরকম ভাবে এই জিনিসগুলো, এটা কিন্তু তুমি হচ্ছে বইয়ের অংশে পাবা না, ওইখানে তুমি মাতৃআজ্ঞার বিষয়টা পাবা, কিন্তু এইভাবে ডিরেক্ট লেখাটা পাবা না। ওকে, তো নাম তার কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলে হয়েছে এমন নারীদের গল্প ইতোপূর্বেও রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর হৈমন্তী রচনা করেছেন, দেনা পাওনা রচনা করেছেন, ওইগুলাতে তিনি যৌতুক প্রথা সম্পর্কে লিখেছেন, কিন্তু যৌতুক প্রথার বিরোধিতা তিনি কখনোই করেননি। এই অপরিচিতাতেই তিনি প্রথম যৌতুক প্রথার বিরোধিতা করেছেন এবং এই যৌতুক প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে নারী অধিকার সম্পর্কে সচেতনতামূলক একটা লেখা লিখেছেন এবং সেখানে শম্ভুনাথ সেন এবং কল্যাণীর মতো চরিত্রকে উপস্থাপন করেছেন। ওকে, এরপর দেখো এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর প্রাগ্রসর চিন্তা। এই দেখো, এই কিরে মুছতেছে না কেন? ওকে, এই যে দেখো প্রাগ্রসর চিন্তা, কেমন চিন্তা এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রাগ্রসর চিন্তা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিভাবে গল্পে শম্ভুনাথ সেন অনুপমের পরিবারের বা বরযাত্রী যারা গিয়েছিল তাদের সকলকে খাবার খাইয়ে তার কন্যাকে বিয়ে না দিয়ে, কন্যার লগ্ন ভ্রষ্ট হওয়ার চিন্তা না করে তিনি হচ্ছে তাদেরকে গাড়ি ডেকে বাড়ি হচ্ছে বিদায় করে দেন। কেন বিদায় করে দেন? কারণ তাদের মধ্যে তিনি যে ছোট লোকে আচরণ অনুপমের মামার মধ্যে দেখতে পেয়েছেন, সেই থেকে তিনি আসলে এই কাজটা করেছিলেন। আচ্ছা দেখো, পিতার বলিষ্ঠ প্রতিরোধ, তাহলে কেমন প্রতিরোধ ছিল? বলিষ্ঠ প্রতিরোধ। এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক ও সাফল্য মণ্ডিত। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যদিও গল্পটা হচ্ছে কি অনুপমের জবানিতে লেখা, উত্তম পুরুষের জবানিতে লেখা, তবু এই গল্পের মূল চরিত্রে কিন্তু আমরা কল্যাণীকে দেখতে পাই। এই গল্পের কেন্দ্রে কল্যাণী ফুটে উঠেছে। কল্যাণী এবং তার পিতা শম্ভুনাথ সেনের যে বলিষ্ঠ ভূমিকা এবং প্রতিরোধ, সেটাই কিন্তু এই অপরিচিত গল্পের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে সময়ের পরিক্রমায়। তো চলো এখন আমরা একটু পরবর্তীতে যাই, যে অপরিচিত উত্তম পুরুষের জবানিতে লেখা, অর্থাৎ যিনি বলেছেন তার মুখে আর কি উত্তম পুরুষ। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত। তাহলে অনুপমের বৈশিষ্ট্য যদি আসে, সে কেমন? ব্যক্তিত্ব রহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। এটা কিন্তু অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাকে দেখলে মনে হয় সেজন্য মায়ের কোল সংলগ্ন শিশু। আমরা দেখতে পাই এখানে কিন্তু বলা হয়েছিল, এই যে কোল সংলগ্ন শিশু কি গজাননের কোলে ছোট ভাইটি, অর্থাৎ সে একেবারে মাতৃকোল সংলগ্ন যে শিশু, সেটাই বোঝানো হয়েছে। তার নিজের কোনো মতামতের মূল্য নাই, তার মামা এবং মা যা বলেন তাকে সেই অনুযায়ী চলতে হয় এবং সে সেটাই মেনে চলে। বিয়ের আসরে আমরা দেখতে পেয়েছি এই জিনিসটা, যে শম্ভুনাথ সেন যখন অনুপমের কাছে প্রথমে জিজ্ঞেস করেছিল, তখন কিন্তু মামা বলেছিল যে ও আর কি বলিবে, আমি যা বলবো তাই। পরবর্তীতে কিন্তু শম্ভুনাথ সেন আর ওই অনুপমের কোনো মতামত নেয় না, কারণ তিনি বুঝে যান যে অনুপমের মতামতের আসলে কোনো প্রকার মূল্য নাই। এবারে দেখো, আমরা পরবর্তীতে দেখো, তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। তাহলে গল্পটির শীর্ষ মুহূর্ত কোনটা? সেটা হচ্ছে বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে যখন চরম অবমাননার অবস্থার সৃষ্টি হয়, তখন শম্ভুনাথ সেন যে তার কন্যা কল্যাণীকে বিয়ে দিতে রাজি না হন, সেটাই কিন্তু এই গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি।
তাহলে অনুপম কিন্তু মোটামুটি ব্যঙ্গার্থেই জানাইছে সে তার 27 বছর বয়সে এই জিনিসটা হচ্ছে কি বর্ণনা করছিল। ওকে, পরে দেখো বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্ন ভ্রষ্ট হওয়ার যে লৌকিকতা সেটাকে অগ্রাহ্য করেছিলেন শম্ভুনাথ সেন। নির্বিকারভাবে হচ্ছে কি তাদেরকে এক বলিষ্ঠ প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন সময়ের আশু আবির্ভাবকে সংকেতবহ করে তোলেন। আর কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচি শুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। আমরা দেখতে পাই অনুপম যখন সে তার মাতুলকে ছাড়িয়ে, লেখা আছে যে মাতুলকে ছাড়িলাম, অর্থাৎ সে তার মায়ের বাড়ি অর্থাৎ তার মা প্রত্যেককেই ত্যাগ করে কল্যাণীর কাছে গিয়েছেন, শম্ভুনাথ সেনের কাছে গিয়েছে। শম্ভুনাথ সেনের মন গললেও কল্যাণীর মন গলে নাই, কেন? মাতৃআজ্ঞা। এই যে শুচি শুভ্র আত্মপ্রকাশ কল্যাণীর, যা ভবিষ্যতের নতুন নারীর আগমনী অর্থাৎ বাস্তব ক্ষেত্রেও নারীদের যে অগ্রগতি সেই জিনিসটাকেই কিন্তু আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর অপরিচিত মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্থলনের অকপট কথামালা, অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্বরূপ যেমন ঘটেছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। গল্পটিতে কি ঘটেছে? পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ, আর একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কি কীর্তিত হয়েছে উচ্চকণ্ঠে। অর্থাৎ আমরা দেখতে পাই যে কিভাবে অনুপমের মামা, এখানে মূলত হচ্ছে কি অনুপমের মামার যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটার কথা বোঝানো হয়েছে। তার মামা যে কতটুকু পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনার ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাই। আর এইটা হচ্ছে মূলত অনুপমের মুখে কল্যাণীর বর্ণনা। বুঝতে পেরেছ? এই যে নারীর প্রশস্তি কীর্তিত হয়েছে, এই গল্পটা কিন্তু পুরোটাই কি অনুপমের জবানিতে রচিত হয়েছে। অনুপম নিজে উত্তম পুরুষ হিসেবে এই গল্পটাকে কি বর্ণনা করেছে। তো এই জায়গাতে যা লিখেছে কল্যাণী সম্পর্কে যা লেখা হয়েছে তা কিন্তু অনুপমের ভাষ্যে। এই কারণে বলা হচ্ছে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। এখানে আমরা দেখতে পাই অনুপম কিভাবে কল্যাণীকে কি একটা শক্তিশালী বলিষ্ঠ চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছে। তো চলো আমরা এখন মূলত আলোচনা একটু করে নেই যে আমরা অপরিচিতাতে মোটামুটি কি জিনিসগুলো দেখতে পাই। এখানে অনুপমকে হচ্ছে কি শিমুল ফুল, এই জিনিসগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ, শিমুল ফুল আর হচ্ছে কি মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে। কে করেছেন এই তুলনা? সেটা হচ্ছে তার পাঠশালার পণ্ডিত মশাই। আর অনুপমের যে মামা ছিল সে ছিল হচ্ছে তার চেয়ে বছর 6 বড়। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি অনুপমের বন্ধু হরিশ, যে হচ্ছে কানপুরে থাকে, আর কি সে আসর জমাতে অদ্বিতীয়। তাহলে এসে হচ্ছে কি আসরে অদ্বিতীয়। অনুপমের বাবার পেশা ছিল কি? তার বাবার পেশা ওকালতি। তার হচ্ছে কি তিনি ওকালতি করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু সেগুলো ভোগ করার সুযোগ পাননি। মৃত্যুতেই যে তিনি নিঃশ্বাস হাঁপ ছেড়ে বাঁচলেন সেটাই তার একমাত্র কি অবসর। আর এছাড়া বিনু দাদার কথা বলা হয়েছে। তো বিনু দাদার বর্ণনার ভাষা হচ্ছে কি খুবই অত্যন্ত আট বর্ণনা দেন তিনি। যেমন তিনি হচ্ছে কি চমৎকারকে বলেন চলনসই, তার কাছে চমৎকার হচ্ছে চলনসই। এই তো। আর তার মামার সাথে বর্ণনা করা হয়েছে তিনি ফলগুর বালির মতো, তাই না? এইরকম বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এই হচ্ছে অনুপমের দিক থেকে। আর অন্য দিক থেকে যদি আমরা বলি শম্ভুনাথ সেনের কথা বলি, তিনি একজন কি ডাক্তার, থাকেন হচ্ছে কোথায়? কানপুরে। আর
এই শম্ভুনাথ সেনের কন্যার নাম হচ্ছে কল্যাণী, যার সাথে অনুপমের বিয়ে। এই হচ্ছে আমাদের মোটামুটি যে জিনিসগুলো আমরা পাই। তো এই যে বিষয়, এখানে যদি আমরা একটু চিন্তা করি, আমরা গল্পটা এরকম দেখতে পাই, অনুপম বলে আজ আমার বয়স 27 মাত্র, কিন্তু এটা হচ্ছে কি না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, কাজের হিসেবে কোনোভাবেই তার জীবন আসলে মহৎ কোনো কিছু বহন করে না, তার জীবনের কোনো বিশেষত্ব আসলে নাই। তো সে এই জিনিসটাই হচ্ছে কি বর্ণনা করেন এই অপরিচিত গল্পের মাধ্যমে। সে তার মামার সকল সিদ্ধান্তই তাকে মেনে নিতে হয়, মা এবং মামা যা বলে তাই তার মধ্যে, সে সেই বাঁধনের মধ্যেই আটকে থাকে, এর বাইরে যাওয়ার সুযোগ তার হয় না। তো তার মামা যখন হচ্ছে বিয়ের কথা চিন্তা করে ছেলে অনুপমের, তো এই যে হরিশ, অনুপমের বন্ধু হরিশ, সে বলে যে ওহে মেয়ে বলো তো খাসা একখান মেয়ে আছে, সে কানপুরে যে চাকরি করে সেখানে হচ্ছে মেয়ে খোঁজে। তো অনুপমের মামা আবার এরকম ধনীর মেয়ে তার পছন্দ নয়, কিন্তু তিনি এইরকম শ্বশুর অনুপমের জন্য এরকম হচ্ছে শ্বশুর পছন্দ করতে চান, যে হচ্ছে কি যাকে বাধা হুকার বদলে, গুড়গুড়ির বদলে বাধা হুকা দিলে সে আপত্তি করবে না, তার জোর খাটবে না, আবার কি প্রয়োজনে নিজের যা সম্পদ আছে তা উপর করে দিতে দ্বিধাবোধ করবেন না, এরকম তিনি সম্পর্ক করতে চান এরকম পরিবারের সাথে। যাই হোক, তো এরকমই হচ্ছে কি অনুপম এবং কল্যাণীর বিয়ের দিন ধার্য করা হয়, আশীর্বাদ করা হয়। একটা কি দিয়ে আশীর্বাদ করে? অনুপমের মামা ইয়ারিং দিয়ে হচ্ছে কি আশীর্বাদ করেছিল, যেটা একটা বিলাতি মাল পরবর্তীতে বের হয়। যাই হোক, তো বিয়ের দিন যখন দেখে যে মামা হচ্ছে একদম শেকরা নিয়ে যায়, তক্তপোষে বসে তিনি হচ্ছে কি কল্যাণীর গায়ের থেকে, শরীর থেকে গয়নাগুলো খুলে নিয়ে আসতে বলেন, যেন কি হিসাব করতে পারেন যে যা কথা ছিল সেরকমই দেওয়া হয়েছে কিনা। কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখতে পাই যে পরিমাণ গয়না কল্যাণীর শরীর থেকে খুলে আনা হয়েছিল তা হচ্ছে যা বলা হয়েছিল তার চাইতে গুণ এবং মানে অনেক বেশি, না মানে এবং দরে লেখা ছিল এরকম যে মানে এবং দরে অনেক বেশি। তো এই যে মকরমুখো একটা বালা নিয়ে যখন চাপ দিয়ে দেখায়, যে চাপ দিতেই বাকিয়া যায় স্বর্ণের খাঁটি সোনার যেটা, সেটা হচ্ছে কি অল্পতেই বেঁকে যায়। তো এই জিনিসটাই হচ্ছে কি আমরা দেখতে পাই। তো যখন দেখতে পাই যে অনুপম আসলে মেরুদণ্ডহীন একজন পুরুষ, ব্যক্তিত্বহীন একজন পুরুষ, তখন শম্ভুনাথ সেন ওই বিয়ের আসর থেকে তার মেয়ের লগ্ন ভ্রষ্ট হওয়ার চিন্তা বাদ দিয়ে অনুপমকে কি তাড়িয়ে দেয়। তার বছরখানেক পরের কথা, মাকে নিয়ে অনুপম যখন তীর্থে যায়, সে হঠাৎ ট্রেনের মধ্যে একটা কণ্ঠ শুনতে পায়। অনুপমের কাছে মানুষের কণ্ঠই ছিল সবচেয়ে বড় পরিচয়। তো ওই কণ্ঠ যখন সে শুনতে পায়, এদিকে আয় এখানে জায়গা আছে, সেটাতে সে কিন্তু বিমোহিত হয়। পরবর্তীতে সে হচ্ছে কি ওই কণ্ঠকে অনুসরণ করে, সেই কণ্ঠ আবার পরদিন কি স্টেশনে শুনতে পায়। তো যখন সে শুনতে পায়, সে বগিতে তার মাকে নিয়ে উঠে, সেখানে মেয়ের সাথে পরিচয় হয়, কথা হয়। অবশেষে যখন হচ্ছে নেমে যাইতে থাকে, তখন কল্যাণীকে জিজ্ঞেস করে, অনুপমের মা কল্যাণীকে জিজ্ঞেস করে তোমার নাম কি? তখন সে বলে কল্যাণী, তোমার বাবা যে তিনি এখানকার ডাক্তার, নাম শম্ভুনাথ সেন। তো এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে আসলে কল্যাণীর প্রেমে অনুপম পুনরায় পড়ে। পরবর্তীতে যদিও অনুপম তার মা এবং মামাকে, তার অর্থাৎ তার পরিবারকে ত্যাগ করে কল্যাণীর কাছে যায়, কল্যাণী তাকে বিয়ে করতে রাজি হয় না। তবে এই জায়গাটাতে সে বলেছে যে এই তো আমি জায়গা পাইয়াছি। সে প্রয়োজনে অপ্রয়োজনে কল্যাণীর কাজ টাজ করে দেয়, কল্যাণীর আশেপাশে থাকে। তো এই জিনিসটাকে অনুপম তার সন্তুষ্টি বলে মেনে নিয়েছে। এরকমভাবে আমরা কি গল্পটার শেষ দেখতে পাই। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা আলোচনা তোমাদের অপরিচিত গল্প নিয়ে। এবারে চলো আমরা একটু কি জ্ঞানমূলক প্রশ্ন সমাধানের দিকে যাই। জ্ঞানমূলক, রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টীয় কত তারিখে জন্মগ্রহণ করেন? এটা আমরা একটু আগে পড়েছি, 1861 সাল, 7ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? 1268, 25শে বৈশাখ। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।
এই জোড়ার উপরে চন্দ্রবিন্দু দিয়ে দিছি, দুঃখিত, এটা হবে হচ্ছে শাকর উপরে চন্দ্রবিন্দু, জোড়া শাকর ঠাকুর পরিবারে। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। কি? দেবেন্দ্রনাথ। তারপর রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প প্রকাশিত হয় কত বছর বয়সে? 16 বছর। অনুপমকে মাকাল ফলের সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? আমি কিন্তু যখন মোটামুটি সারাংশ আলোচনা করেছি তখন এই জিনিসটা বলেছি, তাকে শিমুল ফুল এবং মাকাল ফুল হিসেবে আলোচনা করেছিলেন কে? পণ্ডিত মশাই। এরপর যদি দেখি, অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। আর একটা জিনিস, আচ্ছা, ওকালতি থেকে মনে পড়লো, শম্ভুনাথ সেনের একজন বন্ধু ছিল কিন্তু, যিনি পেশায় উকিল ছিলেন, যে হচ্ছে তাদেরকে ওই যে টাক পরা মিশমিশে কালো যে লোকটা ছিল, সেটা কিন্তু শম্ভুনাথ সেনের বন্ধু, যিনি স্মিত আসে বারবার হচ্ছে কি নম্রবদনে সকলকে আমন্ত্রণ জানায়, নইলে গোড়াতে একটা এসপার ওসপার হয়ে যেত। এই জিনিসটা কিন্তু লেখা আছে। অনুপমের বাবা প্রথম অবসর পান কখন? মৃত্যুতে। কি? মৃত্যুতেই যে তিনি অবসর পাইলেন, তিনি হাফ ছেড়ে বাঁচলেন। এরপর যদি আমরা দেখি, কই অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন? অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে, এই জন্যই তিনি আসলে কি তাদের যে এত সহায় সম্পদ, এই জিনিসটা কিন্তু কখনোই ভুলতে দেন নাই। অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন। এরপর পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? মামা। তার চাইতে মাত্র বছর 6 বড়, কিন্তু অনুপমের নিজের সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার মামার কাছেই ছিল। এই জন্যই সে বলেছিল কি অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? তো জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর তোমরা এরকম এক শব্দে না, তোমরা লিখবে হচ্ছে এক বাক্যে। অর্থাৎ প্রশ্নটা এখানে কি আছে? পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? তো তোমার প্রশ্নের উত্তরটা হবে কি? পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট তার মামা। এইভাবেই কিন্তু সবগুলা, এখানে আমি কিন্তু এক শব্দ উত্তরগুলা লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটা করবে না। তোমরা লিখবে এই যে অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন? অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন। এইরকম ভাবে তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলা উত্তর করতে হবে, তবেই কিন্তু ভালো মার্কস পাবা। ওকে, এবারে চলো আমরা যাব হচ্ছে কোথায়? আমরা যাব হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে মাথায় রাখবা দুইটা অংশ থাকে, এক হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে অনুধাবন। এখন কত হলো অনুধাবনমূলক প্রশ্নে দুইটা অংশ আবার কি? তো যে প্রশ্নটা থাকবে সেটা বইয়ে সরাসরি কোনো উত্তর দেওয়া থাকবে না, তবে সরাসরি একটা বিষয়ের সাথে সম্পর্কিত থাকবে। তো এই জন্য তুমি যখন অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখবা, প্রথমে একটা বাক্য থাকবে যেটা হচ্ছে কি বইয়ে সরাসরি আছে, সেটার নাম হচ্ছে জ্ঞানের লাইন। তো ওই যে জ্ঞান থেকে তুমি যা জানো সেটা লিখবা, তারপর তুমি যা বুঝতে পারো এরকম অনুধাবন করার মতো ওই জিনিসটার সাথে সম্পর্কিত কয়েকটা বাক্য লিখবা। তো এক্ষেত্রে জ্ঞানের লাইন সবসময় এক বাক্য, এবং অনুধাবনমূলক যেগুলো আছে সেই অনুধাবনমূলকগুলোর জন্য হচ্ছে তোমার 4 থেকে 6 বাক্য লেখা সবচেয়ে উত্তম। সবচেয়ে ভালো হচ্ছে এই মেথড তুমি যদি অনুসরণ করো। তো দেখো আমরা প্রথম প্রশ্নে যদি যাই, অনুপমকে পণ্ডিত মশাইরা বিদ্রূপ করতেন কেন? দেখো, তাকে শিমুল ফুল, মাকাল ফল এই উপাধিতে পণ্ডিত মশাই ডাকতেন, তাই না? এখন প্রশ্ন কিন্তু এটা দেওয়া যে কেন ডাকতেন, বইয়ে কিন্তু এই জিনিসটা দেওয়া নাই যে কেন ডাকতেন। বইয়ে শুধু একটা ধারণা দেওয়া আছে যে কেন তাকে আসলে এই বিদ্রূপ করতেন। তো তুমি জ্ঞানের লাইনটা লিখবা, অনুপম কোনো কাজে পটু ছিল না, বা কোনো কাজ ভালো করে করতে পারতো না, বা তার নিজের কোনো বৈশিষ্ট্য ছিল না। সহজভাবে যদি লেখো, অনুপমের নিজের ব্যক্তিত্ব না থাকায় পণ্ডিত মশাইরা বিদ্রূপ করতেন। এই হচ্ছে তোমার জ্ঞানের লাইন। তারপর তুমি অনুধাবন অংশে লিখবা যে অনুপমকে পণ্ডিত মশাই শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেন। শিমুল ফুলের যেমন কোনো সুগন্ধ নাই এবং মাকাল ফুল যেমন খাওয়া যায় না, দুইটা কি সম্পূর্ণ অব্যবহৃত অব্যবহার্য জিনিস। তো
সে শুধুমাত্র দেখতে সুন্দর কিন্তু কোনো ব্যক্তিত্ব স্বরূপ না হয় অনুপমকে পণ্ডিত মশাই বিদ্রূপ করিতেন। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। যেমন মাকাল ফল দেখতে খুব সুন্দর কিন্তু খাওয়া যায় না, অনুপমের ক্ষেত্রেও এরকমই, সে দেখতে সুদর্শন পুরুষ কিন্তু আসলে তার মধ্যে কোনো প্রকার ব্যক্তিত্ব নাই। তো এরকম তুমি হচ্ছে একটা জ্ঞানের লাইন দিয়ে তুমি 2-3-4টা হচ্ছে কি অনুধাবনের লাইন যদি দিতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নে সবসময় তুমি 2-এ 2 পাবা। চলো এরকমভাবে আমরা আরও কয়েকটা প্রশ্ন দেখি। শেষ পর্যন্ত অনুপমের বয়স পুরোপুরি হলো না কেন? এখানে লিখবা যে এই যে মায়ের হাতেই বা মায়ের কোলে কোলে মানুষ আমি, এই জন্যই শেষ পর্যন্ত আমার বয়সই হলো না। তাহলে এটা কি লিখবা যে মায়ের কোলে কোলে বড় হওয়ায়, কোলে থেকে বড় হয় অনুপমের শেষ পর্যন্ত বয়স হইল না। তো তুমি লিখবা যে অনুপমের বাবা উকিল ছিলেন, অনুপমের মা বড় ঘরের গরিব ঘরের মেয়ে ছিলেন। তো অনুপমকে তিনি এইরকমভাবে লালন পালন করেছেন যেন সে মায়ের কথার অবাধ্য হইতে না পারে এবং সর্বশেষ সে একজন ব্যক্তিত্বহীন পুরুষে পরিণত হয়েছে। যেহেতু তার নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রকার ক্ষমতা ছিল না বা তাকে দেওয়া হয় নাই, সেক্ষেত্রে শেষ পর্যন্ত সে তার কোনো বয়সই হয় নাই, সে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটির মতোই রয়ে গিয়েছিল। তো এইরকম তুমি একটা জ্ঞানের লাইন দিয়ে 3-4টা যখন 4টা থেকে 5টা বা 6টা বাক্য যখন সাথে যুক্ত করে দিবা তোমার প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা উত্তর চলে আসবে। এরপরে দেখো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি উক্তিটি ব্যাখ্যা করো। তো দেবী দুর্গার কোলে গণেশের ছোট ভাই কার্তিক যেভাবে থাকে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। জ্ঞানের লাইন হয়ে গেল। তারপর তুমি লিখবা যে কার্তিক অন্নপূর্ণার কাছে খুবই আদরে বড় হচ্ছিল। গজাননের ছোট ভাই মানে হচ্ছে গণেশের ছোট ভাই। তো একইভাবে অনুপমের ক্ষেত্রেও আমরা একই বিষয় দেখতে পাই। অনুপম তার মামা এবং মায়ের সিদ্ধান্তের বাইরে কখনোই যেতে পারেনি। মায়ের কোলে কোলে মানুষ হওয়ায় সে কি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটির মতোই রয়ে গিয়েছে, অবুঝ এবং ব্যক্তিত্বহীনের মতো হিসেবে সে ধীরে ধীরে তৈরি হয়েছে। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর যদি আমরা যাই, ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। কার কথা বলা হয়েছে? এই কথাটির তাৎপর্য কি? 2টা প্রশ্ন কিন্তু তুমি হচ্ছে জ্ঞানের লাইন দিবা একটাই, এক বাক্যেই এই 2টা প্রশ্নের উত্তর চলে আসবে। কিভাবে দিবা দেখো, ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। কার সম্পর্কে বলা হচ্ছে? অনুপমের মামা। তো অনুপমের মামা সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে, তাহলে কার কথা বলেছে? এই কথার তাৎপর্য কি? দেখো, অনুপমের মামা তার পরিবারকে একদম আগলে রাখার কারণে এই উক্তিটি করা হয়েছে। তাহলে তাৎপর্যটাও আমি পেয়ে গেছি, যেহেতু পরিবারকে একদম আগলে রাখে। আর কার কথা বলা হচ্ছে? অনুপমের মামার কথা বলা হচ্ছে। এরপর তুমি হচ্ছে নিচে দিয়ে দেবা যে অনুপমের বাবা না থাকায় সে মায়ের হাতে মানুষ। তো মায়ের একটি ভাই ছিল যে অনুপমের চেয়ে বছর 6-এর বড়। সেই ব্যক্তির সিদ্ধান্তেই তার পরিবারে সকল কিছু পরিচালিত হতো। সে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হিসেবে ছিল। তো অনুপমের পরিবারকে তার মামা একদম ফল্গুর বালির মতো আঁকড়ে ধরে রেখেছিলেন, সমস্ত সংসারটাকে নিজের মধ্যে আঁকড়ে রেখেছেন। ফল্গুর বালির বিষয়টা কি? ভারতের ফল্গু নদী, এখানে হচ্ছে কি ফল্গু নদীর কথা বলা হয়েছে। এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অন্তঃসলিলা নদী। অন্তঃসলিলা নদী, এই অন্তঃসলিলা নদীর বৈশিষ্ট্য কি? এর উপরের অংশতে বালু, নিচের অংশতে হচ্ছে কি পানি। তো অনুপমের মামাও ঠিক এই নদীর মতো করেই উপরে যেরকম বালু, নিচে হচ্ছে পানি, তাদের পরিবারকে শুষে নিয়েছিল, সমস্ত পরিবারটাকে এভাবে। ভেতরের পানির অংশটা হচ্ছে কি অনুপমের পরিবার আর কি, এটা বোঝানো হয়েছে। কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র কেন? এটার জ্ঞানের লাইনটা হবে কি তামাক না খাওয়ার কারণে। ঠিক আছে, কন্যার পিতা মাতৃ স্বীকার করবেন আমি সৎ, তামাক না খাওয়ার কারণে অনুপমকে সৎপাত্র হিসেবে স্বীকার করবেন। এটা দিতে পারো, আবার এটাও দিতে পারো যে নিতান্ত ভালো মানুষ হওয়ায় কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন অনুপম সৎপাত্র। এটার ব্যাখ্যা যখন তুমি দিবা তখন হচ্ছে যদি নিতান্ত ভালো মানুষটা জ্ঞানে দাও তাহলে তামাকের বিষয়টা আনবো অনুধাবনে, তামাকেরটা যদি হচ্ছে জ্ঞানে দাও নিতান্ত ভালো মানুষটা নিয়ে আসবো অনুধাবন অংশে। যেমন দেখো লিখবা
যে অনুপম দেখতে একজন সুদর্শন পুরুষ, তার উচ্চশিক্ষা রয়েছে, সে কিন্তু সকল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সকল পাঠই সে চুকিয়েছিল। তো তার কি সে একজন শিক্ষিত ছেলে, তবে সে তামাকটুকু পর্যন্ত খায় না এবং কি নিতান্ত ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলেই সে অত্যন্ত ভালো মানুষ। এই কারণে কন্যার পিতাগণ তাকে সৎপাত্র হিসেবে বিবেচনা করবেন। এই জিনিসটাই হচ্ছে তুমি এখানে তুলে দিবা। এরপর হরিশ কিভাবে অনুপমের মন উতলা করে দিল। মেয়ে বলো তো একজন খাসা মেয়ে আছে, এই কথা বলার মাধ্যমে হরিশ কি মন উতলা করে দিয়েছে। তখন তুমি লিখবা যে হরিশ অনুপমের বন্ধু যে কানপুরে কাজ করে, সে আসর জমাইতে অদ্বিতীয়, তার মামা অনুপমের মামাও কি তাকে পাইলে ছাড়তে চান না। তো অনুপম যখন বিয়ের চিন্তায় মগ্ন, তখন হরিশ একটি মেয়ের কথা বলে, যার বর্ণনা দিতে গিয়ে সে বলে, মেয়ে বলো তো খাসা একটা মেয়ে আছে। তো এটা শুনে অনুপমের মন উতলা হয়ে যায়। এই গেল তোমার জ্ঞান এবং অনুধাবনের অংশ। এরপরে আসো, অনুপমের মামা কেন হরিশকে পেলে ছাড়তে চান না। এই যে হরিশের বৈশিষ্ট্য কি, আসর জমাইতে অদ্বিতীয়। তো যেহেতু সে আসর জমাতে অদ্বিতীয়, এই কারণেই কিন্তু তার মামাও হচ্ছে কি তাকে ছাড়তে চান না। তো এই জিনিসটা হচ্ছে তুমি জ্ঞান অংশে লিখবা, অনুধাবন অংশে এই জিনিসটা ব্যাখ্যা করে দিবা যে হরিশ কানপুরে কাজ করে, সে হচ্ছে কি যে কোনো সময় আসর জমাইতে পারে এবং এই কারণেই তার মামা হচ্ছে কি হরিশের খুব বড় একজন ভক্ত। এরপর দেখো, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুত্বপূর্ণ, উক্তিটি বুঝিয়ে লিখো। অনুপমের মামা কিন্তু এই জিনিসটা করেছিলেন যে মেয়ের বাবার আর্থিক অবস্থা জানার জন্য এই উক্তিটি করেছিলেন, তাই না? কেন এরকম উক্তি? অনুপমের মামা তার ভাগ্নের জন্য এমন কন্যা চান যার পিতা হচ্ছে কি অত্যন্ত ধনী না, আবার হচ্ছে যার কথাটা হচ্ছে অনুপমের পরিবারে খুব একটা গুরুত্ব পাবে না, যাকে হচ্ছে কি গুড়গুড়ির পরিবর্তে বাধা হোকায় তামাক দিলে তিনি রাগ করবেন না, এইরকম একজন ব্যক্তি হচ্ছে তিনি চেয়েছেন। যেই কারণে হচ্ছে কি তার মেয়ের চাইতে মেয়ের বাবার যে আর্থিক অবস্থা এবং চিন্তা ভাবনা, সেটা হচ্ছে অনুপমের মামার কাছে অধিক পরিমাণে গুরুতর ছিল। এরপর শম্ভুনাথ সেন পশ্চিমে গিয়ে বাস করছিলেন কেন? কারণ হচ্ছে এই দিকে সম্মান রক্ষা করে চলা দায়। কারণ হচ্ছে কি এক সময় শম্ভুনাথ সেনের কিন্তু লক্ষ্মীর ঘট পূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার আর্থিক অবস্থা খারাপ হয়েছে। তো আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সে কিন্তু তার এলাকায় ঠাঁট বজায় রেখে চলতে পারে না, যে কারণে তিনি পশ্চিমে অর্থাৎ কানপুরে গিয়ে বসবাস করা শুরু করেন। এরপরে প্রশ্ন, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার কোন প্রসঙ্গে কেন বলা হয়েছে? তো এটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যৌতুকের যে সময়টা ছিল, তাহলে যৌতুকের হিসাবে অনুপমের কথার গুরুত্ব না থাকায় বা বিয়ের বিস্তারিত আলোচনায় অনুপমের কথার গুরুত্ব না থাকায় এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার, এই প্রসঙ্গটি আনা হয়েছে। তো যখন শম্ভুনাথ সেন তার মেয়ের বিয়ের সময় অনুপমের মামার কাছ থেকে কি গয়নার হিসাব শোনার গয়নার হিসাব শোনার যে চাহিদা, সেটা যখন তিনি জানতে পারেন যে কি অনুপমের মামা বলেন মেয়ের গয়নাগুলো একটু হিসাব করে নিব, শেখরা বসে আছে, তখন অনুপমের কাছে শম্ভুনাথ সেন জিজ্ঞেস করেন যে বাবা এটা কেমন কথা যে বিয়ের আগে মেয়ের শরীর থেকে গয়না কেন খুঁজে আনবো? তখন কিন্তু অনুপম কিছু বলতে পারে না, সে চুপ থাকে। এই যে চুপ থাকাটাই কিন্তু তার যে কথা বলার অনধিকার সেটাকে বুঝিয়ে দেয়। তো এই প্রসঙ্গেই কিন্তু কথাটা বলা হয়েছিল যখন শম্ভুনাথ সেন অনুপমের মতামত চান সেটা। এবারে যদি আমরা একটু প্রয়োগমূলক প্রশ্নগুলো দেখি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই ক্লাসে আমরা সাধারণত যে প্রয়োগমূলক প্রশ্নগুলো উচ্চতর দক্ষতাগুলো রাখছি সেগুলো হচ্ছে সাধারণ অর্থে, যেগুলো হচ্ছে যে কোনো সৃজনশীলে তুমি ব্যবহার করতে পারবা। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রয়োগমূলক অংশগুলো তোমরা কিভাবে লিখবা। যেমন দেখো এখানে একটা প্রয়োগমূলক প্রশ্ন দেওয়া আছে যে কি দুঃখিত, পরের স্লাইডে অপরিচিতা গল্পের অনুপম চরিত্রটি ব্যাখ্যা করো প্রয়োগমূলক অংশে। তাহলে প্রয়োগমূলক অংশটা তুমি কিভাবে লিখবা সেটা যদি আমি একটু দেখাই তোমাকে। এখানে প্রশ্ন কি দাও, অপরিচিতা গল্পের
অনুপম চরিত্রটি ব্যাখ্যা করো। তো তোমার অনুপম চরিত্রটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে তুমি প্রশ্নে উত্তর করতে পারবা। তো এটা সৃজনশীলে ভিন্নভাবে আসতে পারে। উদ্দীপকে দেওয়া থাকবে কোনো একটা চরিত্রের কথা যার সাথে অনুপমের সাদৃশ্য থাকবে। তো তোমার গতে প্রশ্ন আসবে যে উদ্দীপকের চরিত্রের সাথে অপরিচিত গল্পের অনুপম চরিত্রটির মিল রয়েছে কি, ব্যাখ্যা করো। তো ওই রকমভাবে তোমার হচ্ছে কি প্রশ্নের উত্তর করতে পারবা। তো ওইটার ক্ষেত্রে তোমার তিনটা অংশ থাকবে প্রয়োগমূলকে। একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে অনুধাবন, আর একটা হচ্ছে কি প্রয়োগ অংশ। যেমন ধরো উদ্দীপকে দেওয়া থাকলো যে কোনো একটা চরিত্রের বর্ণনা, যে হচ্ছে বাবা মায়ের এবং মামার কথা অনুযায়ী চলে, সে হচ্ছে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ব্যক্তিত্বহীন কোনো পুরুষের বর্ণনা ধরো দেওয়া হইল। এক্ষেত্রে তখন তুমি জ্ঞানের অংশটুকুকে লিখবা যে কি অনুপমের সাথে উদ্দীপকের চরিত্রটির মিল রয়েছে, এটা হচ্ছে কি জ্ঞানের অংশ। অনুধাবন অংশ, অনুপম সম্পর্কে তুমি বিস্তারিত ব্যাখ্যা দেবে, অনুপমের চরিত্রটা কেমন ছিল, অপরিচিত গল্পে সে কীরকম ছিল এই বিষয়ে, অর্থাৎ এই চরিত্রটার সাথে তুমি কি অনুধাবন করতে পারতেছো, কারণ তুমি তো অবশ্যই কী করবা, অনুপমকেই অনুধাবন করবা এই চরিত্রের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনুধাবন অংশে সেটা লিখবা। তারপর তুমি প্রয়োগ অংশে চলে আসবা, উদ্দীপক নিয়ে আসবা যে উদ্দীপকে আমি এরকম চরিত্র দেখতে পাচ্ছি, এটার সাথে আমার পঠিত অপরিচিত গল্পের অনুপমের মিল রয়েছে। তার মানে হচ্ছে কি আমি দুইটার মধ্যে সাদৃশ্য দেখতে পাচ্ছি। তো প্রয়োগ অংশটা হচ্ছে এরকম হবে। তো জ্ঞান হবে 1 বাক্য, অনুধাবন হবে কি 4 থেকে 5 বাক্য, আর প্রয়োগ অংশটা হবে কি 5 থেকে 6 বাক্য। তো এইরকমভাবে হচ্ছে তুমি প্রশ্নের উত্তরটা সুন্দর করে যদি গুছিয়ে লিখে ফেলো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর চলে আসবে। এবার দেখো অপরিচিত গল্পে শম্ভুনাথ সেন চরিত্রটি ব্যাখ্যা করো। তাহলে শম্ভুনাথ সেনের ক্ষেত্রে আমরা বলিষ্ঠ প্রতিবাদকারী একজন পিতার চরিত্রে শম্ভুনাথ সেনকে আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাই হচ্ছে কি তুমি এভাবে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ অংশ অনুযায়ী লিখে ফেলবা। এরপর দেখো পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, অপরিচিত গল্পের আলোকে যৌতুকের কুফল আলোচনা করো। ওই যে উদ্দীপকে যৌতুক সম্পর্কিত কিছু একটা দেওয়া থাকবে, সেটার সাথে তুমি রিলেট করে এই যৌতুকের কুফল যেটা রয়েছে সেটা উল্লেখ করে ধরবা। তো যৌতুকের কুফল সম্পর্কে আলোচনা তো চাইলেই তুমি করতে পারো, সেই জিনিসটাই পরে উদ্দীপকের সাথে মিলিয়ে তুমি প্রয়োগ করে দিবা, উত্তর চলে আসবে। এরকমভাবেই কিন্তু আমরা শুধুমাত্র কি সাধারণভাবে সৃজনশীল প্রশ্নে যেরকমভাবে আমরা পাই, তুমি গতে হয়তো সরাসরি এই জিনিসটা পাবা না, তোমাকে উদ্দীপকের সাথে সম্পর্ক করে প্রশ্নটা দেওয়া থাকবে, ওইভাবে হচ্ছে কি ওই অনুযায়ী তুমি উত্তর করে দিবা। দেখো অপরিচিত গল্পে কল্যাণের মেয়েদের শিক্ষাব্রত গ্রহণের দিকটি ব্যাখ্যা করো। ওই যে দেখবা যে বাল্য বিবাহ দেওয়া হচ্ছিল, উদ্দীপকে ধরো এরকম থাকবে, বাল্য বিবাহ দেওয়া হচ্ছিল একটা মেয়েকে, সে দেখা গেল পরবর্তীতে সে নারী সেবায় বা হচ্ছে মেয়েদের শিক্ষায় নিজেকে নিয়োজিত করলো। তো প্রয়োগ অংশে দেওয়া থাকবে যে উক্ত মেয়েটির সাথে কল্যাণীর কি মিল রয়েছে। তো তুমি দেখবা যুক্ত মেয়েটি এবং কল্যাণী উভয়ই হচ্ছে কি মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। তারপরে হচ্ছে কি তুমি অনুধাবন অংশে ও কল্যাণীর যে মাতৃ আজ্ঞা বা মেয়েদের শিক্ষা প্রদানের যে ব্রত রয়েছে সেটা ব্যাখ্যা করবা, এবং অনুধাবন অংশটা ব্যাখ্যা করার পর প্রয়োগ অংশে উদ্দীপক এবং কল্যাণের মধ্যে এই সাদৃশ্যটা দেখায় তুমি প্রয়োগ অংশের উত্তরটা নিয়ে আসবা। তো এই প্রশ্নগুলোই কিন্তু সাধারণত অপরিচিতা থেকে হয়ে থাকে। এই যে নারী জাগরণের দিকটি ব্যাখ্যা করা, তারপর এই জিনিসগুলোই হচ্ছে তুমি যদি গুছায়া দিয়ে তুলতে পারো উদ্দীপকের সাথে তুমি মিলে, এই প্রশ্নগুলো হচ্ছে কি তোমাদের জন্য সাধারণভাবে আমি তুলে ধরেছি, মানে তুমি যে কোনো উদ্দীপকের সাথে এই প্রশ্ন মিলিয়ে উত্তর করতে পারবা। আর এই প্রশ্নগুলাই আসলে আসবে, যত যাই হোক এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। যৌতুকের বিরুদ্ধে কল্যাণের দৃঢ় ব্যক্তিত্বের স্বরূপ ব্যাখ্যা করো, এই জিনিসটা আসতে পারে। তারপর দেখো আমরা যদি দেখি কি আছে, আর এখানে আমরা দেখেছি অপরিচিত গল্পের নারী জাগরণের দিকটি। তো এই নারী জাগরণের দিক, যৌতুকের কুফল, যৌতুকের বিরুদ্ধে কি তার যে অবস্থান, এই বিষয়গুলোই কিন্তু ঘুরে ফিরে বোর্ডে আসতে থাকে। তো তুমি এই শুধুমাত্র অপরিচিত গল্পের আলোকে এই জিনিসগুলো যদি তুমি ব্যাখ্যা করতে জানো, যেই রকম উদ্দীপকই আসুক না কেন তুমি প্রশ্নের উত্তর করতে পারবা। এবারে দেখো এই যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নোত্তরের বিষয়টা, যে অপরিচিত গল্পের আলোকে তৎকালীন সমাজ ব্যবস্থার স্বরূপ, তাইলে এখানে হচ্ছে কি পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা তুমি তুলে ধরবা, পুরুষতান্ত্রিকতা আর কি সহজ হিসাব যেটা। তো এক্ষেত্রে যে আমরা দেখাবো যে অনুপমের মামা কেমন সিদ্ধান্ত নিত, সেক্ষেত্রে অনুপমের মামার যে তৎকালীন সময় নারীদেরকে যে লগ্ন ভ্রষ্টা হওয়ার যে বিষয়টা রয়েছে, এই জিনিসগুলোই আমরা কি বিস্তারিত দেখতে পাবো, যে তৎকালীন সমাজ ব্যবস্থা নারীকে আসলে কিভাবে কি ট্রিট করতো।
এরপর দেখো অপরিচিত গল্পে যৌতুকের কুপ্রথার কারণে মানবিক বোধের যে পরাজয় ঘটেছে সে দিকটি বিশ্লেষণ করো। দেখো যৌতুকের কুপ্রথা, অনুপমের মামা বিয়েটাতে এই বাধাটা এসেছিল কেন? তার এই যে যৌতুক প্রথার কারণেই কিন্তু। তিনি দেখতে চেয়েছিলেন যে কল্যাণীর বাবা কল্যাণীকে যে সোনা গয়না দেওয়ার কথা ছিল সেগুলো তিনি ঠিকঠাক দিয়েছেন কিনা, কতটুকু দিয়েছেন, এই বিষয়টাই কিন্তু আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে তুমি যখন এই জিনিসটা লিখবা যে যৌতুকের কুপ্রথার কারণেই কিন্তু অনুপমের বিয়েটা ভেঙে গিয়েছিল, তার মধ্যে মানবিক বোধ কাজ করলেও সে কিন্তু মামার বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারেনি। এই কারণে আমরা দেখতে পেয়েছি কি অবশেষে কল্যাণী এবং অনুপমের বিয়েটা হয় নাই। তো এখানে মানবিক বোধের কিন্তু একটা পরাজয় আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা তুমি হচ্ছে কি যে কোনো উদ্দীপক থাকুক, উদ্দীপকের আলোকে এই প্রশ্নটাই আসবে, এটা তুমি ব্যাখ্যা করে দিবা। উদ্দীপক দেওয়া থাকবে একটা, উদ্দীপক দেওয়া থাকলে তারপর উচ্চতর দক্ষতামূলক অংশে দেওয়া থাকবে না যে উদ্দীপকে অপরিচিতা গল্পের সম্পূর্ণ ভাব এসেছে কি না বিশ্লেষণ করো। এইটার প্রশ্ন হচ্ছে এটা। তো অপরিচিতা গল্পের মূল ভাব কিন্তু আমরা জানি, আমরা পাঠ পরিচিতিতে কিন্তু দেখেছি, আমরা দেখেছি কিভাবে হচ্ছে কি পুরুষতান্ত্রিকতার বিষয়টা কিভাবে ফুটে উঠেছে, আর এর বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে বলিষ্ঠ ব্যক্তিত্ব আমরা কল্যাণীর এবং শম্ভুনাথ সেনের দেখতে পেয়েছি, প্রতিবাদী যে চরিত্র সেটা। তো এইটাই হচ্ছে কি আমার অপরিচিতা গল্পের মূল ভাব। যেই উদ্দীপকই থাকুক না কেন এটা তুমি সুন্দর করে গুছিয়ে লিখে দিবা। এরপর দেখো কল্যাণীর আত্মমর্যাদা বোধের চিত্র, যেমন অনুপম শেষ পর্যন্ত যখন তার মাতুলকে ছেড়ে কল্যাণীকে বিয়ে করতে যায় তখন কিন্তু কল্যাণী আর রাজি হয় না। এটাই কিন্তু কল্যাণীর আত্মমর্যাদা বোধের পরিচয় দেয়। নারী শিক্ষার ব্রত গ্রহণ করাটা তো একটা দিক, এছাড়াও কিন্তু কল্যাণীর মধ্যে আত্মমর্যাদা ছিল, যে কারণে সে অনুপমের কাছে কি আবার বিয়ের প্রস্তাব, অনুপম নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেও কল্যাণী সেটা মানা করে দেয় এবং সেটাতে রাজি হয় না। এই যে কল্যাণীর বাবার মানসিকতা, তার কল্যাণীর বাবার মানসিকতা হচ্ছে কি বলিষ্ঠ প্রতিবাদী পুরুষ। কেন? কারণ শম্ভুনাথ সেন তার আত্মমর্যাদার কারণে মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে এই চিন্তা বাদ দিয়ে কিন্তু তিনি বিয়েতে অমত জানান, বিয়েতে প্রতিরোধ জানান, বিয়েটা মানা করে দেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে শম্ভুনাথ সেন কিভাবে তার বলিষ্ঠ প্রতিবাদী পুরুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, আত্মমর্যাদাবান হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তো এই জিনিসটা হচ্ছে কি যে কোনো উদ্দীপকের আলোকে আসতে পারে, যে উদ্দীপকের যে কোনো একজন উদ্দীপকের ধরো রহিম চরিত্রটি কি কল্যাণীর বাবা বা শম্ভুনাথ সেনের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। তো তখন তুমি হচ্ছে কি উচ্চতর দক্ষতা অংশে এভাবে ব্যাখ্যা করে দিবা। তো এখানে এই যে অপরিচিতা গল্পের আলোকে অনুপমদের পরিবারের হীনমন্যতা, এই যে মামা শেখরা নিয়ে গেছে গয়না দেখার জন্য, তারপর হচ্ছে ওই যে আশীর্বাদের সময় বাহক এত বেশি গেল যে তাদের হিসাব রাখতে হচ্ছে কি একেবারে কোনো কাউকে লোক নিয়োগ দিতে হয়, এই জিনিসটা চিন্তা করে তার মা এবং মামা যে হেসে কুটি কুটি হইল, এই জিনিসটা কিন্তু আসলে তাদের পরিবারের যে হীনমন্যতা রয়েছে সেটাকেই ফুটিয়ে তোলে। তো এই যে শম্ভুনাথ সেনকে অর্থাৎ নিজের যে আত্মীয় বাড়ির একজন ব্যক্তিকে তার বেয়াইকে যে অপমান করার বা অপদস্থ করার যে চিন্তা ভাবনা, এই জিনিসটা কিন্তু অনুপমের পরিবারের অর্থাৎ অনুপমের মা এবং মামার এই হীনমন্যতার পরিচয়ই দেয়। তো এই জিনিসটা হচ্ছে কি যে কোনো উদ্দীপক আসবে ওই উদ্দীপক অনুসারে তুমি সুন্দর করে গুছিয়ে ব্যাখ্যা করে দিবা, তাহলে এই প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবা। তো উচ্চতর দক্ষতাতে ওই যে ওইরকম 4টা প্যারা হবে, এক্ষেত্রে জ্ঞানের 1 লাইন, অনুধাবনের 3 থেকে 4 লাইন, প্রয়োগের হচ্ছে 5 থেকে 6 লাইন, আর উচ্চতর দক্ষতা অংশের কি 5 থেকে 7 লাইনের মতো তুমি লিখে সুন্দর করে প্রশ্নটা গুছিয়ে যদি লিখতে পারো, আর যে প্রশ্নগুলো আমি দেখাইলাম এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তুমি যে কোনো উদ্দীপকের সাথে মিলায় উত্তর করতে পারবা। আর পরীক্ষায় কিন্তু এভাবেই আসবে। তো আমাদের এই সাজেশন ক্লাসে কিন্তু আমরা এটার উপরেই মূলত ফোকাস করতেছি যে তোমার কি ধরনের প্রশ্ন পড়লে তুমি পরীক্ষায় কমন পেতে পারবা সহজে। তো অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন রেখেছি। বিশেষ করে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও অপরিচিতা থেকে তুমি এর বাইরে কোনো প্রশ্ন পাবা না। এই 5টা 6টা করে প্রশ্ন যদি তুমি দেখো উত্তর যে কোনো উদ্দীপকের সাথে এই প্রশ্ন উত্তর করতে পারবা। এবারে চলো আমরা আসি বিলাসী। বিলাসীকে লিখেছেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো চলো প্রথমে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু জানি। 1876 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কি তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়, মাতার নাম হচ্ছে ভুবনমোহিনী দেবী। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ওই উপন্যাসিকের ছেলেবেলা কেটেছিল কি দারিদ্র্যের মধ্যে। যাক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা না করে এটা চলে আসি। এই যে 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন আর সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন। আর জীবিকার তাগিদে তিনি বার্মা মুলুকে বা বর্তমান মায়ানমারে গিয়েছিলেন। এছাড়া তিনি তাকে হচ্ছে কি কথাশিল্পী বলা হয়ে থাকে। তিনি সমাজের নিচু তলার মানুষ সম্পর্কে কি অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত করেছেন তাদেরকে। তো শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে কি কুন্তকালীন পুরস্কারপ্রাপ্ত মন্দির নামে একটি গল্প। এছাড়া তার বিখ্যাত উপন্যাস রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। তো এই জিনিসগুলো হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়াও তিনি হচ্ছে কি 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে হচ্ছে কি জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে। আর শরৎচন্দ্র 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তাকে হচ্ছে 1936-এ ডি.লিট ডিগ্রি দেওয়া হয়েছে, 1938-এ তিনি দুনিয়া থেকে ডি.লিট হয়ে গেলেন। এবারে আমরা একটু দেখি যে এই বিলাসী গল্পের পাঠ পরিচিতিটা। বিলাসী গল্পটা প্রথম প্রকাশিত হয় কি ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে, যেটা ইংরেজি ছিল কি 1918 খ্রিস্টাব্দ। তো বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। আর অপরিচিত আমরা পেয়েছিলাম কি 1914-তে কার্তিক সংখ্যায়। যাই হোক, নেরা নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। এই গল্পের কাহিনী শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। আর এটাতে আমরা কি দেখতে পাই? এই গল্পে আমরা দেখতে পাই হচ্ছে কি ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবীর চরিত্রে অসাধারণ প্রেমের মহিমা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রেমের মহিমা যা ছাপিয়ে উঠেছে কি জাতিগত বিভেদের সংকীর্ণ যে সীমা রয়েছে। আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় যে একটু সম্ভ্রান্ত পরিবারের ছিল, আর বিলাসী যে হচ্ছে কি সাপুরের মেয়ে। তো এই দুজন হচ্ছে কি সমাজের দুই ধারার মানব মানবী, কিন্তু তাদের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি হয়েছিল। তাদের প্রেমের মহিমা কিন্তু তাদের এই সংকীর্ণতা ছাপিয়ে গিয়েছিল। আমরা যখন হচ্ছে মূল বিষয় নিয়ে আলোচনা করব তখন কিন্তু একটা সারাংশ যখন আলোচনা করব এই পাঠ পরিচিতির পরে, তখন আমি পুরো বিষয়টা নিয়ে আবার একটু বলবো। এবার আমরা দেখি আর কি আমরা দেখছি একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের কাহিনী অগ্রসর হয়েছে। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলেছেন সেটা অনেক সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারেন, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখো, আমরা দেখেছি কি তিনি নেরা নামের যুবকের নিজের জবানিতে বর্ণনা হয়েছে, কিন্তু মাঝে মধ্যে এরকম হয়েছে যে লেখক সর্বদর্শী অবস্থান থেকে, অর্থাৎ যে কোনো ঘটনা যেটাই হোক লেখক নিজের জবানিতে বর্ণনা করেছেন আর কি, এরকম ভাবে যে লেখক দেখতেছেন এরকমভাবেও কিন্তু তিনি বর্ণনা করেছেন। সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। এটা দেখা যায় কি সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে। লাল সালু উপন্যাস কিন্তু তোমাদের আছে, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পে আমরা দেখতে পাই ওইখানে কি মাসি পিসিও কথা বলতেছে, আবার কি নিরপেক্ষ অবস্থান থেকেও বর্ণনা করা হচ্ছে। এখানে আমরা সৈয়দ লাল সালুতে দেখতে পাই এরকম যে মজিদের কথা অনুসারে ভাষ্য অনুসারে বর্ণনা হচ্ছে, আবার কি নিরপেক্ষ অবস্থান থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ বা লেখকের ভাষ্যে বর্ণিত হচ্ছে। এছাড়াও এটা কি উত্তম পুরুষের ভাষ্যেও বর্ণিত হতে পারে। তো এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম কিন্তু এসে যায়। আমরা কিন্তু দেখতে পেয়েছি এই সর্বনামগুলা বিলাসী গল্পে। আবার নেরার বর্ণনাও দেখতে পেয়েছি, লেখকের সর্বদর্শী জায়গা থেকে নিরপেক্ষ বর্ণনাও কিন্তু এই বিলাসী গল্পে আমরা দেখতে পাই। তো এবারে চলো আমরা বিলাসী নিয়ে কিছু যদি আরেকটু দেখি, যে তিনি হচ্ছে কি কখনো একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। আবার বিলাসী গল্পের লেখক সেই ভূমিকা কিন্তু গ্রহণ করেছেন। বর্তমান সংকলনের অপরিচিতা আহ্বান ও তাজমহল গল্পে উত্তম পুরুষের ভাষ্য গৃহীত হয়েছে। আমরা একটু আগেই কিন্তু অপরিচিতার পাঠ পরিচিতিতে এই জিনিসটা দেখেছি। তো বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিলাসীকে কেমন হিসেবে উল্লেখ করা হয়েছে? সে কি কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী। শরৎ সাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই সে একজন যে সে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছামৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা
পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা। দেখতে হবে যদি প্রশ্ন আসে এই জিনিসটা থেকে যে আসলে বিলাসী গল্পে সমাজের কিরূপ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, তো এটা কিন্তু তুমি লিখবে যে অনুদারতা ও রক্ষণশীলতার বিষয়টা প্রকাশ পেয়েছে। আর জীবনের নিষ্ঠুর এবং অশুভ চেহারাটা কিন্তু প্রকাশিত হয়েছে এই বিলাসী গল্পে। তাহলে বিলাসী গল্পের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো দিক দেখতে পাচ্ছি। এবারে চলো আমরা বিলাসী নিয়ে একটা মোটামুটি সারাংশ আলোচনা করব। বিলাসীতে আমরা দেখতে পাই রয়েছে মৃত্যুঞ্জয় নামক একটা চরিত্র, তারপর আমরা দেখতে পাই যে মূল চরিত্র বিলাসী, নাম চরিত্র যে বিলাসী। এছাড়া আমরা ন্যাড়াকে দেখতে পাই যে হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের বন্ধু। আর মৃত্যুঞ্জয়ের বন্ধু তো আসলে না, মৃত্যুঞ্জয় কবে যে তার ক্লাসে এসেছিল আর তার পূর্বের কথা কেউই কিন্তু বুঝতে পারে নাই। যাই হোক, তো আর এছাড়া মৃত্যুঞ্জয়ের যে খুড়ো ছিল সেই খুড়োর বিষয়টাও কিন্তু আমরা দেখতে পাই এখানে, যার সাথে তার কি ওই বাগান নিয়ে যে সংঘর্ষ ছিল সেটা আমরা দেখতে পেয়েছি। তাহলে এই হচ্ছে বিলাসী গল্পের মূল চরিত্রগুলা। আমরা যদি এখানে ব্যাখ্যা করি, মৃত্যুঞ্জয় সে হচ্ছে প্রায়ই অসুস্থ হয়ে যায়, তো সে যখন অসুস্থ হয়ে যায় একবার প্রায় মরণাপন্ন অবস্থা, বিলাসী তাকে সেবা করে ফিরিয়ে আনে। তো বিলাসীকে নিয়ে মৃত্যুঞ্জয় হচ্ছে একটা পোড়ো বাড়িতে বসবাস করতে থাকে, উভয়ের মধ্যে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়। তো বিলাসীর হাতে মৃত্যুঞ্জয় হচ্ছে কি খাবার খায়। তো এইটা নিয়ে হচ্ছে তার যে খুড়ো রয়েছে সে বেশ একটা কি দ্বন্দ্বের সৃষ্টি করে এবং মৃত্যুঞ্জয়কে একঘরে করে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ভালোবাসার টানে মৃত্যুঞ্জয় একদম সাপুরের জীবন ধারণ করেছে, সে সাপ ধরার চেষ্টা করতে থাকে আর সাপ ধরে জীবিকা নির্বাহ করতে থাকে। তো বিলাসী আবার এই জিনিসটা সবসময় চায় না, বিলাসী চিন্তা করে যে সাপ ধরে জীবিকা নির্বাহ করার প্রয়োজন নাই, কারণ বিলাসী এই জিনিসটায় ভয় পাইতো। ন্যাড়ার মধ্যেও কি সাপ ধরার আগ্রহ আমরা দেখতে পাই, ন্যাড়াও সাপ ধরাতে মৃত্যুঞ্জয়ের সঙ্গী হয় এবং অবশেষে আমরা দেখতে পাই একবার যে মৃত্যুঞ্জয় এবং ন্যাড়া যখন সাপ ধরতে যায় তো একটা সাপ তারা ধরে এবং গর্তের ভিতরে আরেকটা সাপ থাকে, সেই সাপের কামড়ে মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে। এরপর বিলাসীও কি করে, তার প্রেম ভালোবাসার যে বিরহ রয়েছে সেটা থেকে সে হচ্ছে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেয়। তো অবশেষে আমরা দেখতে পাই কি ভালোবাসার মহিমায় তারা উভয় মৃত্যুবরণ করে। অন্যদিকে আমরা দেখতে পাই সমাজ যে তাদেরকে কোনো সহায়তা করে না এবং তারা একসাথে হইতে পারে নাই। এই জিনিসটা সমাজের অশুভ এবং নিষ্ঠুর চেহারাটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবারে চলো শ্রীকান্ত শব্দের আমরা একটু অজ্ঞানমূলক প্রশ্নে চলে যাই। শ্রীকান্ত শরৎচন্দ্রের কোন ধরনের রচনা? শ্রীকান্ত শরৎচন্দ্রের লেখা একটি কি উপন্যাস। আমি এখন আর এভাবে প্রশ্নগুলোর উত্তর আলাদা করে লিখবো না, আমি তোমাদের বলে দিচ্ছি। দেনা পাওনা শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? এটাও একটা উপন্যাস। ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে তাকে ডিলিট প্রদান করে। লেখক কয় ক্রোশ? প্রায় কি 4 ক্রোশ। কত? এই তো একই প্রশ্ন। হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে বিলাসী গল্পের লেখক কি বলতেন? এটা তোমাদের জন্য একটা প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে তুমি যদি গল্পের ভিতরটা ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমরা সহজে উত্তর করতে পারবা। এবার মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd। এরপর বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি বাগান। কিসের বাগান? আমের বাগান ছিল। এরপর দেখো কে মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাতো? তার যে ওই যে জ্ঞাতি খুড়ো ছিলেন তিনি। গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার? ন্যাড়া। তাহার বয়স 18 কি 28? আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্নে আমরা চলে আসছি। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারলাম না, উক্তিটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে কার বলা কথাটা? এটা ন্যাড়া বলেছিল। ন্যাড়া এই উক্তিটি করেছিল। সে বয়স সম্পর্কে অনুমান করতে না পারায় এই বিষয়টা কিন্তু বলেছিল। শরীরের অবস্থা এতই ভঙ্গুর ছিল তার বয়স আসলে কি দেখে বোঝা যাচ্ছিল না, এই কারণে হচ্ছে কি ন্যাড়া এই উক্তিটি করেছিল। এরপর দেখো, ঠিক যেন ফুলদানিতে জল দেওয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। ফুলদানিতে বাসি ফুল যদি ভিজাইয়া রাখা হয় তাহলে কি হয় আমরা দেখতে পাই, সেটা কিন্তু আর যাই হোক কি প্রস্ফুটিত হয় না বা তাজা ভাবটা থাকে না। অর্থাৎ এই যে কৃষ্ণকায় দেহের যে অবস্থা সেটা হচ্ছে কি মূলত এখানে অসুস্থতা অবস্থাটার কথা বর্ণনা করা হয়েছে, যাকে হচ্ছে কি যতটুকু যত্ন করা যায় সেটুকু করছে। তো মলিন অবস্থাটার কথাই বোঝানো হচ্ছে যে বাসি ফুল কি মলিন মুখের কথাটাই ফুটিয়ে তোলে। এই জিনিসটা হচ্ছে কি তোমরা হচ্ছে 2 প্যারাতে ব্যাখ্যা করে
দিতে পারো। এরপর দেখো আমরা যদি পরের প্রশ্নে যাই, একলা যেতে ভয় করবে না তো কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? এই উক্তিটি করেছিল হচ্ছে বিলাসী ন্যাড়াকে। যে সে যখন অন্ধকারের পথ দিয়ে যাওয়ার কথা চিন্তা করে তখন হচ্ছে ওই যে পুরো বাড়ি থেকে যখন যেতে চায় আর কি, তো ন্যাড়াকে বিলাসী এই কথাটা বলে যে অন্ধকারের পথ। আর কারণ হচ্ছে কি ওই যে ঝোপঝাড় কাঁটাযুক্ত জায়গা, এই কারণে হচ্ছে সে এই কথাটা কিন্তু মূলত বলেছিল। তো এই জিনিসটা হচ্ছে তুমি কি সুন্দর করে উপস্থাপন করে দিবা, উত্তর কিন্তু চলে আসবে। এরপর ঘন জঙ্গলের পথে একটু দেখে পা ফেলে যাও, এই জিনিসটাই কিন্তু আসলে মূলত এইখানে। তো যেহেতু জঙ্গলের পথ একটু দেখে পান ফেলে না গেলে হচ্ছে কি সাপ খোপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে বিষাক্ত, সেই জিনিসগুলোর কামড় খায় কিন্তু নেড়া যে কোনো সময় অসুস্থ হতে মারা যেতে পারে। তো এই জিনিসটার জন্যই আবার অন্ধকারের মধ্যে যাইতে হবে, তো এই জন্যই বিলাসী এই কথাটা বলেছিল নেড়াকে, যে ঘন জঙ্গলের পথ যেন সে একটু সাবধানে পা ফেলে যায়। ভয় পাইবার আর সময় পেলাম না, উক্তিটি ব্যাখ্যা করো। এরকমভাবেই তুমি উক্তিটির ব্যাখ্যাটা যদি করে দেয় তাহলে প্রশ্নের উত্তর চলে আসবে। এখন আসি প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্নকে যে কোনো সৃজনশীলের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে বলবে। বিলাসী গল্পের আলোকে বিলাসী চরিত্রের মানবিক দিকটি ব্যাখ্যা করো। দুজনের কথা বলা থাকবে উদ্দীপকে, সেখানে বিলাসীর মতো একটা চরিত্র বর্ণনা দেওয়া থাকবে, তুমি সেখানে লিখবে আর কি উদ্দীপকের সাথে, উদ্দীপকের আলোকে বিলাসী গল্পের আলোকে উদ্দীপকের চরিত্রটি সাদৃশ্য বা মানবিক দিকটি ব্যাখ্যা করো। তো মানবিক দিক কি? মৃত্যুঞ্জয়ের সেবা করে সে হচ্ছে কি প্রায় যমের হাত থেকে একদম ছিনাইয়া নিয়ে আসিয়াছিল এই বিলাসী। মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে প্রায় মরণাপন্ন অবস্থা থেকেও কি বিলাসী তাকে সুস্থ করে তোলে। শুধুমাত্র বিলাসীর সেবা শুশ্রূষার কারণেই কিন্তু মৃত্যুঞ্জয় আর মৃত্যুবরণ করে না। যদিও মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করতে পারে নাই, তবু বিলাসী চরিত্রে মানবিক দিকের কথা যদি আমরা চিন্তা করি, বিলাসী খেয়ে না খেয়ে মৃত্যুঞ্জয়ের সেবা করেছে, রাত জেগেছে মৃত্যুঞ্জয়ের পাশে, মৃত্যুঞ্জয়ের যা প্রয়োজন হয়েছে সেই সময় সে তা দিয়েছে এবং সেখানে মৃত্যুঞ্জয়কে সাহায্য করেছে। তো এই যে বিলাসীর একটা মানবিক দিক কিন্তু আমরা দেখতে পাই, সে মৃত্যুঞ্জয়কে সুস্থ করার জন্য কি নিজের জীবন পণ করে একদম কাজ করেছে। এরপর দেখো, বিলাসী গল্পের সংকীর্ণ সমাজ দৃষ্টির ঊর্ধ্বে মানব মানবীর যে প্রেমের মহিমা চিত্রিত হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। পাঠ পরিচিতিতে কিন্তু আমরা এই জিনিসটা পাইছি। তো এই প্রেমের মহিমাটা চিন্তা করো। বিলাসী নিচু জাতের মেয়ে, মৃত্যুঞ্জয় তার চাইতে কি উঁচু জাতের মেয়ে, তারপরেও তারা একে অন্যকে ভালোবেসে সমাজকে ত্যাগ করে তারা একত্রিত হয়েছে। মৃত্যুঞ্জয় নিজের জাত ত্যাগ করে বিলাসের জাতের সাথে গিয়ে যুক্ত হয়েছে, সাপুর হিসেবে বসবাস করা শুরু করেছে। তাদের উভয়ের মধ্যে এই যে এক প্রেমের মহিমাটা কিন্তু আমরা বিলাসী গল্পে দেখতে পাই, কিভাবে দুজন একে অন্যের প্রতি ভালোবাসার টানে একসাথে থাকার জন্য নিজের জাতপাত বিসর্জন দিয়ে দুজন একসাথে থাকে। এরপর বিলাসী গল্পের আলোকে ন্যাড়ার প্রকৃতি ও মানসিকতার দিকটি ব্যাখ্যা করো। মৃত্যুঞ্জয়ের সম্পর্কে আমরা যদি একটু প্রথমে বলে নিই, মৃত্যুঞ্জয় ছিল এরকম, সে ন্যাড়াকে বেশ স্নেহ করতো, কিন্তু ন্যাড়াকে সে মাঝে মধ্যে খাওয়াইতো দাওয়াইতো, এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো ন্যাড়ার প্রকৃতি হচ্ছে কি, ন্যাড়া বেশ একটু চঞ্চল একটা ছেলে, যে মৃত্যুঞ্জয়ের কাছে বন্ধুসুলভ ব্যক্তি। মৃত্যুঞ্জয়ের সাথে কিন্তু তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাই। সে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ থাকে মৃত্যুঞ্জয়কে দেখতে চায় বিলাসীর সাথে কি, আবার সে হচ্ছে একসাথে দেখা করে বিলাসীর কে হচ্ছে সাহায্য সহযোগিতা করে। আবার ন্যাড়ার মানসিকতায় আমরা দেখতে পাই হচ্ছে কি, ন্যাড়া হচ্ছে কি বেশ অ্যাডভেঞ্চারাস টাইপ ছিল আর কি একটু, যদি আমরা দেখতে পাই সে হচ্ছে গোখরো সাপ ধরার চিন্তা করে। সে হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে সাথে কি আস্তে আস্তে সাপ ধরাটাও কিন্তু ধীরে ধীরে শিখে রেখে তার এই ধরনের আগ্রহ ছিল। তো ন্যাড়ার চরিত্র কিন্তু আমরা একটা চঞ্চলতা দেখতে পাই এবং কি মৃত্যুঞ্জয়ের প্রতি একটা বন্ধুত্বসুলভ আচরণ আমরা দেখতে পাই। বিলাসী গল্পের আলোকে বিলাসী ও মৃত্যুঞ্জয় জীবনের ট্র্যাজিক পরিণতির দিকটি ব্যাখ্যা করো। ট্র্যাজিক মানে হচ্ছে কি দুঃখজনক পরিণতি আর কি। আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় হচ্ছে কি সাপের কামড়ে মৃত্যুবরণ করে এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী সেই দুঃখ আর কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেও করে কি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেয় এবং দুইজনে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং দুইজনই শেষমেশ মারা যায়। এক্ষেত্রে মৃত্যুঞ্জয়, তার নাম মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয়, হইলেও সে কিন্তু আসলে মৃত্যুকে জয় করতে পারে না, সাপের কামড়ে তার মৃত্যু হয়। আর উভয়ের ফলে, এই মৃত্যুর ফলে আমরা দেখতে পাই কি একটা ভালোবাসার পরিণতি হয় কি শেষ পর্যন্ত ট্র্যাজিক, যেখানে হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয় উভয়কেই মরণের কোলে ঢলে পড়তে হয়। এরপরে দেখো, বিলাসী গল্পের আলোকে জাতপাতের মতো সামাজিক সংকীর্ণতার দিকটি বিশ্লেষণ করো। এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন।
তো বিলাসী গল্পে তো আমরা দেখতে পাচ্ছি জাতপাতের যে সামাজিক সংকীর্ণতা সেটা দেখতে পাচ্ছি, মৃত্যুঞ্জয় এবং বিলাসীর মধ্যে যে বাধা সৃষ্টি হয় সেটা কিন্তু কি তাদের এই জাতপাতের যে ভিন্নতা রয়েছে সেটার কারণে। তো জাতপাতের সংকীর্ণতার বিষয়টা তুমি যদি এখানে তুলে ধরো, যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের সাথে একটু সম্পর্কিত করে তুমি পুরো ব্যাখ্যাটা যদি দিয়ে দাও তাহলে এই প্রশ্নের উত্তর চলে আসবে। বিলাসী গল্পে বিলাসীর মধ্যে যে আত্মত্যাগের মহিমা, মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর বিলাসী চাইলেই বেঁচে থাকতে পারতো, সে চাইলে তার অন্য কোনো কি সঙ্গী খুঁজে নিতে পারতো, কিন্তু সে সেটি করেনি। সে করেছে কি মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসার টানে সে নিজেও স্বেচ্ছা মৃত্যু বা মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছে এবং সর্বশেষ সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই জিনিসটাই কিন্তু বিলাসীর আত্মত্যাগের মহিমাকে ফুটিয়ে তোলে। সে চাইলেই বেঁচে থাকতে পারত, কিন্তু সে তার ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকতে চায় নাই, যে কারণে সে আত্মত্যাগের দিকটি বেছে নেয়। বিলাসী গল্পের আলোকে বিলাসীর প্রতি মৃত্যুঞ্জয়ের ভালোবাসার স্বরূপ বিশ্লেষণ করো। আমরা বিলাসীর আত্মত্যাগের মহিমা নিয়ে তো মাত্র আলোচনা করলাম। দেখো, মৃত্যুঞ্জয় বিলাসীকে খুবই ভালোবাসে। সে যদি বিলাসীকে ত্যাগ করত, বিলাসীর সাথে না থাকতে চাইতো, তাহলে কিন্তু সে নিজের সম্পত্তি বজায় রাখতে পারতো, সে নিজের বাড়িও থাকতো, তার বাগানও থাকতো। তার যে আত্মীয়ের সাথে বাগান নিয়ে হচ্ছে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব কিন্তু খুব একটা সুবিধা করতে পারতো না, তার নিজের কিন্তু সহায় সম্পত্তিগুলো থাকতো। কিন্তু মৃত্যুঞ্জয় বিলাসীকে এতটাই ভালোবেসেছিল যে সে নিজের জাত পাত ত্যাগ করতে দুইবার চিন্তা করে নাই। সে একদম তার নিজের জাত ত্যাগ করে পুরো দস্তুর কি সাপুরে হয়ে গিয়েছিল শুধুমাত্র বিলাসীকে ভালোবেসে এবং বিলাসীর সাথে থাকার জন্য। এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বিলাসীর প্রতি আমরা কিন্তু মৃত্যুঞ্জয়ের একটা গভীর ভালোবাসা দেখতে পাই। বিলাসী গল্পের আলোকে মৃত্যুঞ্জয়ের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। মৃত্যুঞ্জয়ের চারিত্রিক বৈশিষ্ট্য কি? একজন ভালোবাসা প্রেমিক ব্যক্তি, যে হচ্ছে কি নিজের জাতপাত সকল কিছু ত্যাগ করেছে শুধুমাত্র ভালোবাসার জন্য। এই জিনিসটা যদি তুমি ফুটিয়ে তোলো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর চলে আসবে। তাহলে এই যে আমি যে প্রশ্নগুলো বললাম মাত্র, এই প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক, এইগুলো হচ্ছে তুমি যে কোনো উদ্দীপকের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবা। যে কোনো উদ্দীপকই আসুক না কেন এই ধরনের প্রশ্নগুলাই আসবে। তো এবার চলো আমরা চলে যাই এখন একটা প্রবন্ধটা হচ্ছে কি আমার পথ। আমার পথকে লিখেছেন কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306, ভারতের পশ্চিমবঙ্গ জেলা বর্ধমানের চুরুলিয়া গ্রামে, আসানসোল মহকুমা, যেটা হচ্ছে তোমরা জানো। তো তিনি কিন্তু সবসময় সত্য প্রকাশের দুরন্ত ছিলেন। তিনি ছোটবেলায় লেটুর দলে গান করেছেন, তিনি রুটির দোকানে কাজ করেছেন, কিন্তু তিনি অন্যায় এবং শোষণের বিরুদ্ধে সবসময় ছিলেন প্রতিবাদী। তিনি প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন। তিনি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে তিনি বিভিন্ন রচনা লিখেছেন। তার কবিতা রয়েছে বিদ্রোহী। আর বাংলা সাহিত্যে তার এই যে অন্যায় এবং শোষণের বিরুদ্ধে যে তার সোচ্চার এবং প্রতিবাদী ভূমিকা, এটার কারণে কিন্তু তাকে বিদ্রোহী কবি বলা হয়। আবার একই সঙ্গে তিনি কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন, তো তাকে কিন্তু বিদ্রোহী কবিও বলা হয়। আবার তিনি দরিদ্র বঞ্চিত মানুষের কথাও বলেছেন। আর এছাড়া আমরা দেখতে পাই তিনি কি দরিদ্র পরিচয়ে জন্মগ্রহণ, তিনি হচ্ছে কি মসজিদ ইমামতি করেন, লেটোর দলে যোগদান করেন 1970 খ্রিস্টাব্দে, কি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা এবং কি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ নানান কাজে তিনি ছিলেন। তো এই যে কাজী নজরুল ইসলাম মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং পরবর্তীতে হৃদ্য সম্ভাবনায় জীবন তার আমৃত্যু নির্বাক হয়ে যায়। 43 বছর বয়সের পর থেকে তিনি আসলে কথা বলতে পারতেন না। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। এই জন্য তিনি হচ্ছে কি বাংলাদেশের জাতীয় কবি। তিনি বাংলাদেশে এসেছিলেন, তিনি মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট, যেটা ছিল কি 12ই ভাদ্র 1383। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবর দেওয়া হয়েছে। তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কখনো যাও তাহলে কেন্দ্রীয় মসজিদের পাশেই তার সমাধিসৌধ দেখতে পাবা। যাই হোক, তার লেখা উপন্যাসের মধ্যে রয়েছে বাঁধনহারা, মৃত্যুকুদা, কুহেলিকা। গল্প গ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, বৃত্তের বেদন, শিউলিমালা। আর বিশেষ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, এগুলো হচ্ছে ক্ষেত্রে আর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এছাড়াও তিনি অগ্নিবীণা রচনা করেছেন, যেটা এখানে দেওয়া নয়। অগ্নিবীণা হচ্ছে তার একটা রচিত কাব্যগ্রন্থের নাম। তো এবারে আসি আমরা পাঠ পরিচিতি অংশে।
প্রবন্ধ গ্রন্থ, যেটা হচ্ছে কি রুদ্রমঙ্গল থেকে এটা সংকলিত হয়েছে আমার পথ। তো আমার পথ প্রবন্ধের কাজী নজরুল ইসলাম এমন এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ। সত্য প্রকাশে তিনি কি অকুতভয়, নির্ভীক এবং অসংকোচ। তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। প্রশ্ন আসতে পারে যে লেখকের বা কাজী নজরুল ইসলামের কোন ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। আবার আসতে পারে কাজী নজরুল ইসলামের আমি ভাবনা কি করে, তো তখন তুমি লিখবা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যান্ড করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত ওই জীবন সংকল্পে তিনি তার মতো আরও যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্য ছড়িয়ে দিতে চান। আর এই সত্যকে উপলব্ধি কিন্তু কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কি? তার সত্যের উপলব্ধি। বা কবির সত্যের উপলব্ধি কি? প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই তিনি অনায়াসে বলতে পারেন আমার কর্ণধার আমি, আমাকে পথ দেখাবে আমার সত্য। রুদ্রতে যে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করেন নজরুলের এই আমি সত্তা। তিনি কিন্তু এই যে আমার পথ প্রবন্ধে তার নিজের এই আমি এবং সত্য যে কথা বলার বা তার নিজের যে সত্য রয়েছে সেটাকেই তিনি তার পথ প্রদর্শক হিসেবে মেনেছেন। তিনি কি অন্যের পরাবলম্বন থেকে মুক্তির কথা বলেছেন। তিনি এই জিনিসটা যেমন পরাবলম্বনের মাধ্যমে কি পরনির্ভরতা আসে, এই জিনিসটা তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু কি অন্যায়কে সহ্য করে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় কি পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। আর নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। তিনি কিন্তু উল্লেখ করেছেন যে তিনি বলেছেন পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে তুলে। গান্ধীজি যখন হচ্ছে কি সকলকে এক হওয়ার জন্য ডাক দিলেন, আমি আছি চিন্তা না করে আমরা বলতে শুরু করলাম কি গান্ধীজি আছেন। এটাই আমাদেরকে কি পরাবলম্বনের মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা কি গোলামিতে চলে গিয়েছি। দেখো, এর পরিবর্তে তিনি প্রয়োজনে ধাম্বিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে কেবল তাদের পক্ষে কি অসাধ্য সাধন করা সম্ভব। আমাকে পথ দেখাবে আমার সত্য। নজরুল এই প্রবন্ধে দেখেছেন তিনি ভুল করলে তেরা যেছেন কিন্তু ভণ্ডামি করতে রাজি নয়। এখানে কিন্তু ভুলের মধ্যে দিয়ে গিয়ে সত্যকে জানা যায়। তো সত্যকে জানার জন্য আমরা ভুল করতে পারি, কিন্তু যে পথ আমার পথের বিরোধী আর সে পথ যেরকমই হোক না কেন আর কোনো পথে তার কি বিপথ নয়, এরকম কথা বলেছেন। যে পথ আমার সত্যের বিরোধী আর কোনো পথে নয়, মূল কথাটা হচ্ছে এরকম যে তার সত্যের বিরোধী যে পথ রয়েছে সেটা সবসময়ই বিপথ, এটা ছাড়া আর কোনো বিপথ তার নাই। তার নিজের সত্যের পথটা কখনোই তার বিপথ হইতে পারে না। আমি বাক্যটা পুরোপুরি গুছায় বলতে পারতেছি না, আমার মাথায় আসতেছে না। যাই হোক, মূল কথা ছিল এইটাই। তো এই যে দেখো, ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার যে কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতে কি ভণ্ডামি। যেটা ভুল সেটা ভুল। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের। তবে তার আর যাই হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি আগুনের সম্মার্জনা দিতে বলেছেন। আবার কি তিনি এই ঝান্ডা দুলিয়ে বের হওয়ার কথা বলেছেন। অভিশাপ রথের সারথি হিসেবে নিজেকে তুলনা করেছেন। ওকে, তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলে মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলে ধর্মের সত্য উন্মোচিত হবে। এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধ মিটে যাবে। কিসের মাধ্যমে? এই যে আমরা যদি নিজেদের কি থেকে, এই দেখো তিনি হচ্ছে কি আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসা, এই যে তার যে ভুল জানার জিনিসটা, এই ভুল থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, ভণ্ডামি থেকে বেরিয়ে আসতে যদি পারি, নিজেদের মনুষ্যত্ব আমরা জানতে পারবো। সকল ধর্মের যে বিরোধ রয়েছে সেই ধর্মগুলোর বিরোধ মিটে যাবে, সম্প্রীতির বন্ধন শক্তিশালী হবে, মানুষের মধ্যে সহনশীলতা বাড়বে এবং কি ভিন্ন ধর্ম এবং মতের প্রতি একটা শ্রদ্ধাবোধ জাগবে। আর এই সম্প্রীতির মধ্য দিয়ে কি উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তো এটার জন্যই কি কবি কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধটি লিখেছেন, যেখানে তিনি বলেছেন ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়।
আরেকটা জিনিস হচ্ছে সত্য কথা বলায় অবিনয় থাকে। সত্য কথা বলায় অভিনয় থাকতে পারে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা বৃথা, এরকম একটা কথা কিন্তু কাজী নজরুল ইসলাম এই আমার পথে বলেছেন। এছাড়া তিনি যে গান্ধীজি সম্পর্কে বলেছেন, তিনি হচ্ছে পরাবলম্বন, আমাদেরকে নিষ্ক্রিয় করে তোলে কি? পরাবলম্বন আমাদেরকে কি নিষ্ক্রিয় করে তোলে। অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না। আমি নিজের সত্যকে মেনে আগুনের সম্মার্জনা দেব। আমরা কি তিনি কবি নিজেকে কিন্তু এখানে অভিশাপ রথের সারথি হিসেবে কল্পনা করেছেন এবং বর্ণনা করেছেন, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে আমার পথ সম্পর্কে মোটামুটি একটা ধারণা, খুবই ছোট্ট একটা প্রবন্ধ কিন্তু। তো এটাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করে ফেলি। দেখো, বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899। কাজী নজরুল ইসলামের উপাধি কি? বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর। মৃত্যু কোধা, কুহেলিকা, ব্যথার দান, এগুলো হচ্ছে কি তার কাব্যগ্রন্থ। প্রাবন্ধিকের মতে কে বাইরে ভয় পায়? যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়, বা যার ভেতরে মিথ্যা সেই বাইরে ভয় পায়। কে মিথ্যাকে মিছিমিছি ভয় করে না? যার মনে সত্য রয়েছে সে কি মিথ্যাকে মিছিমিছি ভয় করে না। যার মনে মিথ্যা সে কোনটিকে ভয় পায়? এই যে যার মনে মিথ্যা সে বাইরের মিথ্যাকে ভয় পায়। কাজী নজরুল ইসলামের মতে কে মিথ্যাকে ভয় করে? যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় করে। কি চিনলে মানুষের মধ্যে আপনা আপনি একটা জোর আসে? নিজের সত্যকে চিনলে, নিজের আপনাকে চিনতে পারলে কি তার মধ্যে একটা জোর আসে। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। এই যে তার নিজের কি আপনাকে বা আত্মাকে যদি চিনতে পারে তার মধ্যে কি একটা আত্মনির্ভরতা আসে। তো এবারে অনুধাবনমূলক চিন্তা। একজন মানুষ যদি তার সত্য সম্পর্কে জানে, সে তার আত্মাকে চিনতে পারে, তবে কি তার মধ্যে একটা আত্মনির্ভরশীলতা আসে। পরাবলম্বন যেহেতু মানুষকে নিষ্ক্রিয় করে তোলে, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দরকার কি? আমাদের আত্মনির্ভরতা। তো এই আত্মনির্ভরতা তখনই আসবে যখন হচ্ছে আমরা নিজের আত্মাকে চিনতে পারবো। আগুনের সম্মার্জনা বলতে আমার পথ প্রবন্ধে কবি অর্থাৎ আগুনের মাধ্যমে যেমন সকল কিছু কি পুড়িয়ে একদম ছাই করে সকল কিছু পরিষ্কার করে দেওয়া যায়, তো আগুনের সম্মার্জনা বলতে তিনি মূলত বুঝিয়েছেন যে তার এই যে সত্যের পরিচয়, নিজের আমিত্বকে পরিচয় দিতে পারা, সেটা হচ্ছে কি আগুনের মতো সকল কিছুকে একদম মুছে পরিষ্কার করে তাকে একদম একটা সম্মার্জনা দিয়ে, এই কি হলো, এই যাচ্ছে তো আচ্ছা, এটা একটা ফাঁকা স্লাইড মনে হচ্ছে, দুঃখিত, আমি এটা ডিলিট দিয়ে নিই। ওকে, তো তারপরে কি আগুনের সম্মার্জনা বলতে আমার পথ প্রবন্ধে এটাই বুঝিয়েছেন যে সকল ধর্মবিরোধ বা সকল কিছু দূর করে একদম কি নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, নিজের আত্মাকে চেনা, আত্মনির্ভরশীল হওয়া এবং পরাবলম্বন থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। লেখক নিজ সত্যকে সালাম জানিয়েছেন কেন? তার নিজ সত্য কি সকল কিছুর ঊর্ধ্বে, আমাকে পথ দেখাবে আমার সত্য। তো যেহেতু লেখককে তার সত্য পথ দেখায়, সেজন্য তিনি কি তার নিজ সত্যকে সালাম জানিয়েছেন। এই জিনিসটাই হচ্ছে কি তুমি ব্যাখ্যা করে দিবা। কাজী নজরুল ইসলাম আমার সত্য বলতে কি বুঝিয়েছেন? আমার সত্য বলতে কি তার এই যে আমিত্ব যেটা রয়েছে, আমিত্ব যে বৈশিষ্ট্য রয়েছে বা আত্মাকে চেনার যে প্রতিশ্রুতি, আত্মাকে চেনা, এটাই কিন্তু মূলত তার সবচেয়ে বড় সত্য। আমার কর্ণধার আমি, আমাকে পথ দেখাবে আমার সত্য। তাইলে এখানে তিনি মূলত নিজের কথাই বলেছেন যে আমি বা আমিত্ব, যেটাই তুমি লিখো। যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়। কে বাইরে ভয় পায়? তাহলে যার ভেতরে ভয়, কার ভেতরে ভয়? যার ভিতরে মিথ্যা রয়েছে, যে যার মধ্যে মিথ্যা রয়েছে সে মিছিমিছি মিথ্যাকে ভয় পায়। তো এই জিনিসটাই তুমি লিখবা যে মনের মধ্যে যদি কারো ভয় থাকে সে অবশ্যই বাইরে ভয় পাবে। সে যদি নিজের সত্যকে না চিনতে পারে, নিজের আত্মাকে চিনতে না পারে, যদি সে নিজের আত্মাকে চিনতে পারে তবেই কিন্তু তার মধ্যে কি আত্মনির্ভরশীলতা আসবে। তো যদি সে আত্মাকে না চিনতে পারে তার মধ্যে কি ভয় থেকে যাবে। তো আত্মাকে চিনতে পারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আসি প্রয়োগমূলক প্রশ্নে। প্রয়োগমূলক প্রশ্ন আমরা কিভাবে লিখবো? দেখো, পরাবলম্বনের যে নেতিবাচক দিক প্রকাশ পেয়েছে, তাহলে পরাবলম্বন, এটার জ্ঞানের লাইনটা হবে কি জানো? পরাবলম্বন, পরাবলম্বন মানুষকে নিষ্ক্রিয় করে তোলে।
এই হচ্ছে তোমার জ্ঞানের লাইন। এরপর তুমি পরাবলম্বন সম্পর্কে বইয়ে যেটা আছে লিখবা, উদ্দীপকে যেটা থাকবে উদ্দীপকের সাথে আমার পথ প্রবন্ধটাকে তুমি একসাথে সম্পর্কিত করে তুমি তৃতীয় প্যারাটা দিয়ে দিবা, প্রশ্নের উত্তর চলে আসবে। আমার পথ প্রবন্ধে আত্মশক্তির বলে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে, এটার উত্তর হচ্ছে এই বাক্যেই। দেখো সবগুলা জিনিস কিন্তু কি ঘুরে ফিরে একই রকম। কবি কিন্তু এটা কিন্তু খুব বড় একটা প্রবন্ধ না, আত্মাকে চিনিলেই আত্মনির্ভরতা আসে, এই জিনিসটাকে তুমি হচ্ছে কি এই জিনিসটাকেই তুমি হচ্ছে এই গুরুত্বটা ফুটিয়ে তুলবা। যখন একজন মানুষ তার আত্মার মধ্যে চিনতে পারে, সে নিজের সত্য সম্পর্কে জানতে পারে, নিজের আমিত্ব সম্পর্কে যখন সে সচেতন হয়, তার মধ্যে কি একটা আত্মনির্ভরশীল হওয়ার দিক আমরা দেখতে পাই। তো তার আত্মশক্তির বলে হচ্ছে কি সে নির্ভরশীল হয়, তখন আর কি তার মধ্যে পরাবলম্বনের সৃষ্টি হয় না। তিনি চিন্তা করেন, তখন তিনি চিন্তা করেন যে আমি আছি, তিনি এই চিন্তা করেন না যে গান্ধীজি আছেন, তাই না? তার নিজের অধিকার সম্পর্কে সে নিজে সচেতন হয়, জাতি ধর্ম বর্ণের যে বিভেদ রয়েছে সেই বিভেদ সম্পর্কে সে সচেতন হয় এবং সেটা দূর হয়। ওকে, আমার পথ প্রবন্ধের লেখক যে সত্যের জয়গান গেয়েছেন তা ব্যাখ্যা করো। ওই যে তার নিজের সত্যকে উপস্থাপন করা, যার মাধ্যমে তিনি পেয়েছেন আগুনের সম্মার্জনা। তো এটার জন্য তিনি আসলে সমাজের বিরুদ্ধে যাচ্ছেন, কিন্তু সেই অভিশাপ রথের সারথি হয়ে তিনি কি এগিয়ে যেতে চান। তো তিনি তার নিজের সত্যের জয়গান গেয়েছেন, তিনি অন্তত ভণ্ডামি মুক্ত, তিনি ভুলকে ভুল স্বীকার করতে রাজি আছেন, তাতেও সুবিধা নাই, কিন্তু তিনি কি নিজের জায়গাতে তিনি নিজে ঠিক থাকবেন এবং সত্যের জয়গান গেয়ে যাবেন। এই ঝান্ডা তিনি কি সত্যের ঝান্ডা তিনি নিয়ে এগিয়ে যাবেন। আমার পথ প্রবন্ধে আপন সত্য উপলব্ধি ও তাতে স্থিত থাকার দিকটি ব্যাখ্যা করো। ওই যে আপন সত্য নিয়ে আমরা যে কথাগুলো এতক্ষণ বলেছি, এই জিনিসগুলাই ঘুরে ফিরে কিন্তু এই আমার পথ প্রবন্ধে থেকে তুমি প্রয়োগমূলক অংশে পাবা। এরপর দেখো উচ্চতর দক্ষতাতে আমরা কোন জিনিসগুলো দিই। এই যে আমার পথ প্রবন্ধে আমি ভাবনার যে প্রকাশটা ঘটেছে, তো এটা হচ্ছে কি উদ্দীপকের সাথে সম্পর্কিত হবে। উদ্দীপকে নিজের আত্মনির্ভরশীলতা বা নিজের মধ্যে যে আত্মনির্ভরশীলতা বা নিজের সত্যকে চিনতে পারার যে গুণ, সেটা সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া থাকবে। তখন তোমার হচ্ছে কি এই সাথে আমার পথ প্রবন্ধের যে আমি ভাবনার যে প্রকাশ, সেটাকে তুমি যদি একসাথে ফুটিয়ে তুলতে পারো, তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে চলে আসবে। এরপর দেখো যে আমার পথ প্রবন্ধের আলোকে ভুল স্বীকার এবং আত্মাকে চেনা সহজ স্বীকারের দিকটি। লেখক ভুল করলে সেই ভুল স্বীকার করবেন, কিন্তু পাঁচজনের কথার শুনতে হবে বা পাঁচজনের কাছে লজ্জিত হয়ে যাবে, এই রকমের কারণে তিনি তার সত্যকে বা ভুলকে স্বীকার করা থেকে বিরত থাকবেন এরকম না। তিনি নিজের আত্মাকে চিনতে পারেন এবং নিজের মধ্যে আত্মনির্ভরশীলতা আছে, তার মধ্যে কি নিজের মধ্যে আত্মনির্ভরতা রয়েছে, যেই কারণে তিনি তার আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি প্রকাশ করতে পারেন। তিনি নিজের আমিত্ব যে রয়েছে বা তার যে পথ রয়েছে, তার যে সত্য পথ রয়েছে, সেই সত্য পথে তিনি সর্বদা অটুট থাকতে পারেন। এই জিনিসটাই কিন্তু তুমি যদি সুন্দর করে বিশ্লেষণ করে দাও, সুন্দর প্রশ্নের উত্তর চলে আসবে। এরপর দেখো যে কোনো পরিস্থিতিতে আপন সত্যকে ধারণ করে যে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব, তা আমার পথ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এই জিনিসটা হবে কি, দেখো আপন সত্যকে তুমি যদি চিনতে পারো, তাহলে তোমার মধ্যে আসবে নির্ভরশীলতা, তোমাকে পথ দেখাবে তোমার সত্য। তখন কিন্তু পৃথিবীর মধ্যে যে বিরোধগুলো রয়েছে ধর্মের, সেই বিরোধগুলো দূর হয়ে যাবে, প্রত্যেকের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। তো তোমার মধ্যে যখন মনুষ্যত্ববোধ জাগ্রত হবে, তখন পৃথিবী কিন্তু কি ধীরে ধীরে আলোকিত হবে। পৃথিবীর এই যে হিংসা বিদ্বেষ যেগুলো রয়েছে, পরাবলম্বন যে রয়েছে, এই সবগুলো কি আগুনের সম্মার্জনার মাধ্যমে দূর হয়ে যাবে এবং পৃথিবী সুন্দর হয়ে আলোকিত একটা পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। আমার পথ প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ করা, আমরা মূলভাব সম্পর্কে আলোচনা করেছি। মূল যে পাঠ পরিচিতি যেটা আছে না, ওই পাঠ পরিচিতি কিন্তু এই মূলভাব। তো তোমার উদ্দীপকের সাথে এই মূলভাবটা কি আসছে নাকি আসে নাই, এরকমভাবে তুমি ব্যাখ্যা করে দিতে হবে। তো এইভাবে হচ্ছে কি তুমি মূলভাবটা যদি একটু ভালো করে জেনে রাখো, আর হচ্ছে ওই যে আমার মূল যে গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো রয়েছে, আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে, যার বাইরে মনে ভয় সে বাইরে ভয় পায়, তারপর ভুলের মাধ্যমে গিয়ে সত্যকে জানা যায়, সত্য কথা বলা অভিনয় একটা থাকে, পরাবলম্বন মানুষকে নিষ্ক্রিয় করে তোলে। এই বাক্যগুলো যদি তোমার সম্পর্কে ধারণা থাকে, তাহলেই কিন্তু আমার পথ থেকে যে কোনো প্রশ্ন তুমি উত্তর করতে পারবা। তো জ্ঞানেরটা হবে এক বাক্যে, অনুধাবন হবে জ্ঞান 1 লাইন, অনুধাবনের 4 থেকে 5 লাইন, প্রয়োগ প্রশ্ন হবে জ্ঞানের 1 লাইন, অনুধাবনের 4 থেকে 5 লাইন, প্রয়োগের হচ্ছে কি 4 থেকে 6 লাইন।
তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা অংশ, অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন হবে জ্ঞানের 1 লাইন, অনুধাবন 3 থেকে 4 লাইন, প্রয়োগ অংশ হচ্ছে কি 4 থেকে 5 লাইন, আর 5 থেকে 6 লাইন দিয়ে বা 5 থেকে 7 লাইন দিয়ে তুমি উচ্চতর দক্ষতা অংশটা লিখে তুমি যদি প্রশ্নগুলো সাজায় ফেলতে পারো তাহলে হবে। আর প্রতিটা প্রশ্ন আমি যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক অংশ, বিশেষ করে জ্ঞান অনুধাবন তো বিভিন্ন সময় বইয়ের ভিতর থেকে আসবেই, সব তো আর দেখানো সম্ভব না, কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক আমি যে কয়টা দেখিয়েছি যদি তুমি এইগুলা পড়ে যাও আর যে কোনো উদ্দীপকের সাপেক্ষে এই প্রশ্নের উত্তরগুলো তুমি লিখতে পারো তাহলে তোমার এ প্লাস কিন্তু এই বাংলা থেকে আটকাইতে পারবে না, আর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তুমি খুব সহজেই করতে পারবা। তাহলে অপরিচিতা, বিলাসী এবং আমার পথ নিয়ে এই ছিল তোমাদের সাথে আমার আজকের আলোচনা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।